প্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই অপেক্ষা করে আছেন আজকের এই বিশেষ এপিসোড দেখার জন্য। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একদম কারেক্ট টাইমে আমি আপনাদের সাথে সংযুক্ত হতে সক্ষম হয়েছি এবং আমার সাথে বিশেষ বিশেষ অতিথিরা, আপনারা যারা আমার এই অনুষ্ঠান গত ৩-৪ দিন ধরে অপেক্ষা করছেন, আপনারা সবাই জানেন আমার সাথে কে কে থাকবেন। বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত, যাদের নামেই পরিচয়, সাংবাদিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, চারটি নক্ষত্রকে আজকে আমি আপনাদের সামনে আনতে সক্ষম হয়েছি। তারা আমার সাথে অলরেডি হাজির হয়ে গেছেন। আমি তাদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তবু অনুষ্ঠানের শুরুর খাতিরে আমাকে পরিচয় করে দিতেই হচ্ছে। আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ সাংবাদিক অঙ্গনের অনেক ভার্সেটাইল পার্সোনালিটি বলা যায়, জনাব নাইমুল ইসলাম খান। আমি ওনার নামটাই বলছি, আর বাকিটা আমার বলার প্রয়োজন নেই। নাইম ভাই শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। এরপরেই আছেন অলিউল্লাহ নোমান, নামটাই যথেষ্ট। সিনিয়র সাংবাদিক, যুক্তরাজ্য থেকে সংযুক্ত হয়েছেন। নোমান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এরপরেই রয়েছেন আপনাদের সবার প্রিয় সেলিব্রিটি সাংবাদিক এবং আপনার নামেই যার পরিচয়, আর কোনো কিছু বলার প্রয়োজন নেই, ইলিয়াস হোসাইন যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। ইলিয়াস হোসাইন শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং অবশ্যই স্বভাবতই আমি বলে থাকি, আপনারা আপনাদের নিজেদের টাইমলাইনে, ফেসবুক টাইমলাইনে আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শেয়ার করবেন, তাতে করে অন্যান্য বন্ধু বান্ধব বা অন্যান্য মানুষ দেখতে পারবে আজকের এই বিশেষ আলোচনাটির বিষয়বস্তু আজকে নির্ধারণ করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা। দর্শক এবং অতিথিদের উদ্দেশ্যে আমি বলছি, ডিজিটাল নিরাপত্তা বলতে কিন্তু আমরা শুধুমাত্র এক অক্ষরে বা একটি শব্দে গণ্ডিতে আমরা আবদ্ধ করতে পারি না। এখানে সারা বাংলাদেশের ডিজিটাল সম্পর্কিত অনেক কিছুই রয়েছে, সেখানকার নিরাপত্তা নিয়েও এখানে এই প্রসঙ্গে চলে আসছে বা চলে আসবে স্বাভাবিকভাবে। কিন্তু আজকে আমরা বিশেষ করে সাংবাদিকতার প্রফেশনে বা পেশাটিতে যে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, সেই আইন বিষয়ক কিছু তথ্য ভিত্তিক আলোচনা আজকে করব। গণমাধ্যমকে বলা হয় দেশের ফোর্থ স্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশে দেশে মুক্ত গণমাধ্যমের চ্যানেলটির নামও রাষ্ট্র বনাম গণমাধ্যম বলা হয়। দুর্ভাগ্যবশত লক্ষণীয়, আমাদের সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হলো গণমাধ্যমের সাথে, যা অবশ্যই অন্যান্য দেশের সাথে অনেকটাই মেলে না। বিগত প্রায় সব সরকারের আমলেই চেষ্টা করা হয়েছে গণমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করার। আজকের বাস্তবতা যেন একই স্রোতে গা ভাসিয়ে দেওয়াটাই গণমাধ্যমের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। যে দেশটির মুক্তি হয়েছিল কথা বলবার স্বাধীনতার জন্য, যে দেশ শুধু কথা বলবার অধিকার আদায়ে রাজপথে লড়াই করে নিজেদের জীবন দিয়েছে, কি নিদারুণ পরিহাস আজ সে দেশের গণমাধ্যমের ধারায় ধারায় বাধাপ্রাপ্ত হয়ে স্তব্ধ হয়ে আছে। স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা মাওলানা ভাসানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ লক্ষ লক্ষ বীর বাঙালির ত্যাগের বিনিময়ে অর্জিত ওই দেশে এমনটি কি হওয়ার কথা ছিল কিনা? আপনাদের এই কাছে এই প্রশ্ন এবং আমার আজকের অতিথিদের কাছে এই প্রশ্নটি, এই সূচনার প্রশ্নটি আমি রেখে প্রথমত এই বিষয়ে আলাপ করতে চাই বা মতামত জানতে চাই জনাব নাইমুল ইসলাম খান আপনার কাছে। বর্তমানে 2018-তে যে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদেরকে বিভিন্ন ধরনের ধারায় আপনার করা হয়েছে, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই জনাব নাইমুল ইসলাম খান। জি, ধন্যবাদ। নাইম ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মনে হয় ফোন এসছে, আপনি দয়া করে ফোনটা যদি কেটে দেন। এরপরে সংক্ষিপ্ত আলোচনা অধিকাংশ সময় খুব কনফিউজিং। নাইম ভাই, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আলোচনা করে না। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। হ্যালো, জি 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 সরি। তো এই ডিজিটাল নিরাপত্তা আইনটা যদি আরেকটু সময় নিয়ে আরেকটু আলাপ আলোচনা এবং মানে যেটা বলে অংশীজন কিংবা স্টেক হোল্ডারদের
সাথে আরেকটু অ্যাকোমোডেট করে করলে সম্ভবত আমরা সন্তুষ্ট থাকতে পারতাম। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, মানে আমরা সবসময় যেটা করা উচিত সেটা হলো নজরদারি রাখা উচিত যে এই ডিজিটাল নিরাপত্তা আইনে কোথায় অন্যায় প্রয়োগ হচ্ছে সেটা ঠেকানোটা ডিফিকাল্ট, কিন্তু সেটা কারোর উপর যদি চাপিয়ে দেওয়া হয়, মানে এই আইনে কাউকে যদি গ্রেফতার করা হয়, তাকে নিয়ে আমরা যদি সরব থাকি, আমরা যদি রিপোর্টিং করতে থাকি যে কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে তার প্রতি অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, আমি মনে করি যে এই আইনটার প্রয়োগে আমরা একটা সভ্যতা আনতে পারবো তুলনামূলক। আমি আবারও বলি তুলনামূলক। আবার এই আইনের সভ্য ব্যবহার এর কথা বলছি, এটা মানে সুবিবেচিত ব্যবহারের দিকে এটা চাপ সৃষ্টি করা। মিডিয়ার কাজ হচ্ছে এটা। মিডিয়ার কাজ কিন্তু আহাজারি করাও না। মিডিয়ার কাজ কোনো আইনের সূত্র ধরে তার কাছ থেকে দূরে থাকা না। আমি এটা বলি এই জন্য, দেখেন ফেসবুকে ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার সময় প্রচুর সমালোচনা নিন্দা হচ্ছে, এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই বলা হচ্ছে যে সাংবাদিকরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং যে করবে এর পথে নাকি এটা বিরাট একটা অন্তরায় হবে। আমার কথা হচ্ছে সাংবাদিকতার কোনো কাজে কোনো আইন কখনোই অন্তরায় হয় না, কখনোই অন্তরায় হয় না, কারণ আইন সবসময়ই ছিল। আজকে আপনার ডিজিটাল নিরাপত্তা আইন যেভাবে কঠিন এবং নির্মম মনে হচ্ছে, এর আগে আমাদের অন্যান্য অনেক আইন, ধরেন বিশেষ ক্ষমতা আইনও আমাদের কাছে মনে হয়েছিল, কিন্তু বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস বলে না যে বিশেষ ক্ষমতা আইনের কথা মাথায় রেখে কেউ সাংবাদিকতায় দুর্বলতা নিয়ে এসছে। আবার মানে অনেকে এটা নিয়ে কথা বলে, সাংবাদিকদের মধ্যে একটা অংশ আছে, আমি আবার বলি সাংবাদিকদের মধ্যে একটা অংশ আছে, তাদের নিষ্ক্রিয়তা, তারা নিজেরা কাজ ভালো করে করতে চায়। কোন অংশের কথা বলছেন আপনি? সাংবাদিক হয়ে যদি এটা রাজনৈতিক অংশ না, এটা ব্যক্তি, ইন্ডিভিজুয়ালস। সাংবাদিকতায় কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা আসলে অলস, তারা কাজ করতে চান না, তারা পরিশ্রম করতে চান না। তাদের জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইনটা হয়ে গেছে একটা এক্সকিউজ কাজ আরো না করার জন্য। এই জন্য বলছি, আমি নাম ধরে বলতে পারবো, আজকে না, কারণ আমি এই আজকেই বলেন আপনার কাছ থেকে নাম শুনতে চাচ্ছি। বলছি যে বেশ কিছু সাংবাদিক, আপনি ফেসবুকে দেখবেন, আমি আপনাকে বলছি যে সমস্ত সাংবাদিক বলেছে যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বন্ধ হয়ে যাবে, ওই সাংবাদিকদের টাইমলাইন থেকে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট বাইর করেন না ডিজিটাল নিরাপত্তা আইনের। কিন্তু সেটা তো সত্য, জনাব নাঈমুল ইসলাম খান কিছুদিন আগে কিন্তু চারজন একই সময়, প্রায় একই সময়ে চারজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এই নতুন আইনে, এবং সেখানে কিন্তু আপনার বলি নাই যে গ্রেফতার করা হয় না। আপনি আমার কথা কিন্তু বলেছেন যদি গ্রেফতার যদি বলেছেন সেখানে, কিন্তু আমরা জানি যে অলরেডি সেটা প্রয়োগ হচ্ছে। যদি প্রয়োগ, আপনি বলেছেন যদি প্রয়োগ হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকার কথা। থাকবে, আপনি আবার দেখেন। আমি আবার বলি, এটা আপনি যখন দ্বিতীয়বার দেখার সুযোগ পাবেন দেখবেন। আমি এটা বলিনি, আমি আবারও বলছি আমি কি বলছি। আমি খুবই সতর্ক কিন্তু কথা বলার ব্যাপারে। আমি বলছি যে প্রথমে আমি বলেছি আইনটা এরকম না হইলে ভালো হইতো। এটার যদি কোনো কারণে প্রয়োগ হয়, আমাদের মিডিয়ার দায়িত্ব, এখন আপনি বলছেন যদি কোনো কারণে প্রয়োগ হয়, যদি প্রয়োগ হয়, যখনই প্রয়োগ হয়, এবং আপনি যে উদাহরণ হয়েছে অলরেডি, জি ওইটা নিয়ে না হয়েছে বলে তো আমরা চেঁচামেচিও করছি, আমরা তো এগুলো নিয়ে রিপোর্টিং করছি, প্রতিবাদ ছাপছি, মানববন্ধন হচ্ছে, এটা ছাপছি। একটা পত্রিকার কাজ যেটা, আমরা এডিটোরিয়াল লিখছি, আমরা কারোর মতামত নিয়ে পত্রিকায় ছাপছি, কিভাবে এটা নিষ্ঠুরতা হচ্ছে, কিভাবে অন্যায় হচ্ছে। এটা করে কি সরকারের উপর চাপ রাখা যেন এটার অপপ্রয়োগটা না বাড়ে, নাম্বার ওয়ান। আর যার উপরে সরকারের কিছু করার নেই নাঈম ভাই, আইনটা তো হয়ে গেছে, এখন আইনটা কেন হলো সেই বিষয়ে আপনার ভূমিকা কি রেখেছেন, এবং সরকারের তো কিছু সরকার তো আইন করার করে দিয়েছে, এখন এটা যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা মানে তারাই আসলে তাদের কাজ সম্পাদন করছে। এক্ষেত্রে আমি একটু আপনার পরে, এখন আমি আপনার কাছে আবারও ফিরবো, আপনার নোমানের কাছে যেতে চাই একই প্রশ্ন নিয়ে। এবং কিন্তু আমি আমার ওই কথাটা তো শেষ হয় নাই, আমার কথাটা বলতে গিয়ে না, সাইফুর সাগর। জি 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 শেষ করি। আমি মানে প্রথমে একটু একটু করে শুনে গিয়ে পরবর্তীতে আবার আপনার কাছে আসতে।
আমি যে কথাটা বলেছিলাম ওটা এই আইনটার ব্যাপারে কথা, এটা করবেন না কখন, এটা পরবর্তীতে আলোচনাটা এই জায়গায় থাকবে না, দিস ইজ ফর শিওর। আমি বলছি যে আমি যে কোনো পরিবেশে কথা বলতে, আপনি যদি রাত মানে 4 ঘন্টার প্রোগ্রামও করেন, আই ক্যান প্রমিস ইউ মাই সেলফ মাই পার্টিসিপেশন, কিন্তু আই উইল নেভার অ্যাকসেপ্ট যে আমার কথা শেষ হবে না আপনি অন্য কোথাও যাবেন, আচ্ছা, এটা ঠিক কিন্তু আছে। কোনো ক্ষেত্রে আমি মানবো না। আমি Okay, শুধু please. সংক্ষেপে এটা বলি, আমি বলেছি এটা আমি আপনাকে বলছি যে যারা সোশ্যাল মিডিয়াতে এবং অনলাইন মিডিয়াতে যে জার্নালিস্টরা বলেছে যে এই আইনের ফলে অনুসন্ধানী সাংবাদিকতা বিঘ্নিত হবে, আমি শুধু আপনার মাধ্যমে জানতে চাই যে ওই সাংবাদিকরা এই ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার আগে কি কি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেছিলেন যেটা ডিজিটাল নিরাপত্তা আইনের পরে করা যাবে না। এই কথার মাধ্যমে আমি যেটা বলতে চাই, আমার এখানেই শেষ হবে কথাটা, যে আমি মনে করি সাংবাদিক হিসেবে আমার কাজ অব্যাহত থাকবে যে কোনো আইনি এনভায়রনমেন্টে, কারণ সাংবাদিকরা কাজ করে তার দক্ষতা, যোগ্যতা এবং কৌশলের ভিত্তিতে। সাংবাদিকদের কৌশলের কিন্তু কাছে সেখানে 32 নম্বর নাই ভাই, আইনও ধরা খেয়ে যাবে। এবার বলেন। জি, আমার কথা জি। আপাতত শেষ। জি, আমি অবশ্যই, আপনি আজকের মূল আকর্ষণ আপনার কাছে, কিন্তু সব প্রশ্ন থাকবে আমাদের, আপনি ইয়ে করবেন, আর আমরা যারা আমার বাকিরা কোনো আছেন, সমস্যা নাই। জি, আপনার কাছে সবচেয়ে বেশি আমাদের আশা আজকের, অনেক জিজ্ঞাসা করতে হবে তো, যে কারণে আমরা বারবার ঘুরে আপনার কাছে আসবো, যে কারণে আপনার কাছ থেকে অনেকগুলি জানার বিষয়। জি, আপনার কাছে আমি যেটা প্রশ্নটা রয়ে যাবে সেটা হলো যে তাহলে 32 নাম্বারের ব্যাপার, 32 ধারার ব্যাপারটা আমাদের সামনে কি হিসেবে ব্যবহৃত হবে? আমরা ওইটাকে যদি সম্মান করতে চাই, যদি আইনকে সম্মান করতে চাই, সেক্ষেত্রে আমাদের সাংবাদিকতার যে ব্যাপকভাবে স্বাধীনভাবে করার যে জায়গাটুকু সংকুচিত হয়েছে কিনা, বা আপনি এই আইনটাকে সম্পূর্ণভাবে সমর্থন করেন কিনা, সেই বিষয়ে আপনার কাছ থেকে আমি পরবর্তীতে জানবো। আপনি শুধু আলোচনাটায় যাওয়ার সময় ওই 32 ধারাটা একটু রিমাইন্ড করে দিবেন, কারণ এই মুহূর্তে আমার কাছে কাগজটা নাই। আমি আপনাকে রিমাইন্ড করে দিব, ডেফিনেটলি রিমাইন্ড করে দিব। একই প্রশ্ন অলিল্লা নোমান ভাই আপনার কাছে, আপনি কিভাবে দেখছেন আমার সূচনা বক্তব্য যে প্রশ্নটা আমি করেছি নাঈমুল ইসলাম খানের কাছে, বর্তমান যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 যেটা করেছে সরকার, এবং ইতিমধ্যে জানেন যে সরকার এটা থেকে কিছু প্রয়োগও করেছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করেছে। আমার ব্যক্তিগতভাবে একটা অভিমত হলো যে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, এ বি সি ডি হোয়াট এভার যেই আসুক, কিন্তু এই ক্ষেত্রটিকে যদি স্বাধীন রাখা যায় তবেই তো তারা নিরাপদ থাকবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, সাংবাদিকতা নিরাপদ থাকবে। কারণ সাংবাদিক বা গণমাধ্যম যদি নিরাপদ না থাকে, আমরা ঘুম থেকে উঠেই কিন্তু গণমাধ্যমের শরণাপন্ন হয়ে যাই। আজকাল দেখবেন ঘুম থেকে উঠেই প্রথম মানুষ আগে খাবার দাবারের আগে মোবাইলটা নিয়ে হাতে বসে। সেখানে যদি সঠিক একটা খবর মানুষ না পায়, তাহলে আমরা কিভাবে এই দেশকে সঠিক ডিরেকশন নিতে পারবো? জনাব অলিউল্লাহ নোমান ভাই। ধন্যবাদ আপনাকে অনেক বিষয় এখানে নিয়ে আসার জন্য। আজকে যে আলোচনাটা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নাঈম ভাই আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সম্পাদক, আমাদের খুব প্রিয় নাঈম ভাই অনেক কথাই বলেছেন, এবং আমি তার কিছু কথার সূত্র ধরেই বলতে চাই যে ডিজিটাল যে নিরাপত্তা আইন, আগে সেটা সরকার পৃথিবীর দেশে দেশে এখন মানে ডিজিটাল আইন সব দেশে আছে কম বেশি, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বাংলাদেশের যে নতুন আইন হয়েছে, সেটা আসলে মানুষের কথা বলার স্বাধীনতাকে, আমি মনে করি শুধু সাংবাদিকতা না, মানুষের যে কথা বলার যে একটা স্বাধীনতা, এই স্বাধীনতার জায়গাটাকে সংকুচিত করে দিচ্ছে। শুধু পত্র পত্রিকা না, আজকে আপনি দেখবেন যে ফেসবুকে তো মানুষ ব্যক্তিগত অপিনিয়ন দেয়, ব্যক্তিগত অপিনিয়নের একটা জায়গা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন থেকে নিরাপদ নয়। বেশিরভাগ মানুষ, আপনি যে গ্রেপ্তারের কথা বলছেন, আপনি দেখবেন কিছুদিন আগে জনাব নাসিম সাহেবের মৃত্যু নিয়ে একজন ইউনিভার্সিটি টিচার কি মন্তব্য করেছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শুধু গ্রেপ্তার নয়, আজকে দেখলাম তার চাকরিও চলে গেছে একজন ইউনিভার্সিটি টিচারের। কারণটা কি? তার বিরুদ্ধে মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এবং ঠিক এমনি ভাবে বর্তমান যে সরকার, আমি মনে করি এটা সবাই জানে এবং সর্বজন স্বীকৃত, যে এই সরকার মানুষের ম্যান্ডেট নেওয়ার ক্ষমতা নাই।
যে কারণে সরকার একটা ভীতির মধ্যে থাকে, সারাক্ষণ সরকারের মধ্যে একটা ভীতি বিরাজ করে। সরকার সেই ভীতি থেকে নিজেকে রক্ষার জন্য তারা মানুষের মধ্যে একটা ত্রাসের বা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, এবং সেটার জন্যই সরকারের বিরুদ্ধে যেন কেউ কিছু না বলে, বা কোনো মানুষ সংবাদপত্র তো বাংলাদেশ সংবাদপত্র নিয়ে আমি আসলে আপনার আগের আরেকটা আলোচনায় বলছিলাম, বাংলাদেশের সাংবাদিকতা নিজেরাই সংকুচিত হয়ে থাকে, নিজেরাই এমন ভাবে দলীয় শৃঙ্খলে তারা আবদ্ধ, মানে নিজের চিন্তাকে দলীয় শৃঙ্খলে এমন ভাবে আবদ্ধ। সুতরাং সংবাদপত্র নিয়ন্ত্রণের জন্য সরকারের ডিজিটাল আইনের মনে হয় না দরকার পড়তো। সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার পড়ছে একটা মাত্র কারণ, সোশ্যাল মিডিয়া, মানে এই সোশ্যাল মিডিয়া সরকারের বিরুদ্ধে যাতে কেউ কিছু না বলতে পারে, এবং মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার বলার ভয় তৈরি করার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইনকে যেভাবে নাইম ভাই প্রয়োগের কথা বলতে, যে প্রয়োগ করলে আমরা এটা নিয়ে কথা বলবো, এবং বারবার বললে সরকার একটা প্রেসার ক্রিয়েট হবে, এবং বলা হচ্ছে যে পত্রিকায় বলে, আমি দেখছি বিভিন্ন পত্রিকায় অ্যারেস্ট হয়ে গেলে যাওয়ার পর বিভিন্ন পত্রিকায় নিউজ আসে, নিন্দা আসে, মানববন্ধন হয়, এই নিউজগুলো আসে, অবশ্যই আসে। কিন্তু একটা মানুষকে যখন গ্রেপ্তার করা হয়, বা গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়া, শুধু সংবাদপত্রে প্রকাশের জন্য না, সোশ্যাল মিডিয়া সে এটা সামান্য একটা মন্তব্য করে আপনার ইয়ের মধ্যে ফেসবুকে, এই মন্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করা। কেন গ্রেপ্তার করা হয়, কি আইনে গ্রেপ্তার করা হয়? ডিজিটাল নিরাপত্তা আইনে। এটা কার্টুন দিছে, কার্টুনের জন্য একদম 3 জনকে গ্রেপ্তার। এটার কারণ কি? ডিজিটাল নিরাপত্তা আইন। এই যে একটা ভয়ের সংস্কৃতি, আমি মনে করি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইছে, যাতে মানুষ। নাইমুল ভাই কিন্তু এটাকে প্রয়োজন বলে মনে করেন, নাইমুল ভাইও তাহলে এই আইনকে সমর্থন দেননি, কিন্তু অন্যভাবে উনি কিন্তু মানার জন্য সবাইকে আহ্বান করেছে, যেহেতু হয়েই গেছে। তবে আমরা যদি আমাদের মতো সচেতনতার সাথে চলি, তাহলে হয়তো এই আইনকে আমরা মেনেই সাংবাদিকতা করতে পারবো। এখানে আপনি কি বলছেন? আমি এই কথা বলি নাই, আমি মানার কথা বলি নাই। আমি বলেছি যতক্ষণ আইনটা আছে, জার্নালিজমের একটা, ওয়ালিউল্লাহ ভাই আমি বলি, আমি বলেছি আমরা যতক্ষণ আইনটা হয় নাই ততক্ষণ আমি সহ, এই ক্ষুদ্র আমি সহ, আমরা সকলে, বুলবুল ভাই সহ, আমরা নানান অকেশনে বসেছি, এবং আমরা আইনমন্ত্রীর সাথেও আমাদের বৈঠকে, একটি বৈঠকে আমি ছিলাম, আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি 2-1টা ধারার, যে এইগুলি আপনি একটু অন্যভাবে লেখেন, যাতে সাংবাদিকরা বিশেষভাবে এর টার্গেটে হতে না পারে। আমাদের সমস্ত প্রচেষ্টার গুড়ে বালি কিংবা আমাদের সমস্ত আশা ধূলিসাৎ করে সরকার এটা করে ফেলেছে। এমনকি সরকারের যারা যারা এটাতে জড়িত, যারা উৎসাহ নিয়ে করেছে, তাদের অনেকে আমাদের সাথে কথা রাখেনি, কারণ কথা ছিল এটা সংসদীয় কমিটির মাধ্যমে আরেকবার রিভিউ হবে, কিন্তু আইনটা হয়ে যায়, আইনটা হয়ে গেছে। অলিউল্লাহ ভাই, এখন আমার কথাটা হচ্ছে, আমি যখন আজকে অলিউল্লাহ ভাই আমরা যখন সাংবাদিকতাটা করছি, তখন এই আইনটা তো আছে। আমার কথা হলো, এই আইনের মধ্যেই কৌশল করে কাজ করতে হবে। এই সময়ে যদি কেউ বিপদগ্রস্ত হয়, তার পাশে দাঁড়াতে হবে। আমি এই কথাটা বলছি, মেনে নেওয়ার কথা আমি বলছিলাম যে এটা কোনোভাবে কি মেনে নেওয়ার মতো কিন্তু হয়ে যাচ্ছে। আপনি কিন্তু বলছেন যেহেতু হচ্ছে কৌশল করে কি চলাটা উচিত। ইলিয়াস হোসেন আপনার কাছে যাচ্ছে, সাংবাদিক হিসেবে ভাই শেষ করুক। জি, আমার ভাই বলেন, আমার নাম ধরে বলে, আমি আপনার অনেক জুনিয়র। না অসুবিধা নাই, ভাই তো অনেক ছোট না। এই যে আইনটা, এই আইনটার মধ্যে আমি কালকে চোখ বলেছি, আমি আগে এতটা ভালো করে চোখ বলাই নাই। 14টা ধারা আছে, যে ধারাগুলোতে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে না। এই ধারাগুলো, যে কোনো একটা ধারা ওইখানে লাগাই দিলে আপনাকে ধরে, ওই ধারা খালি ধারার বলে দিলে হবে, ধারা সঠিক কিনা বা তার বিরুদ্ধে করছিল এটা কোনো বিষয় না। ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার কোনো এখতিয়ার নাই। এইটার মতো, এইটা হলো আমি মনে করি কালো আইনের চেয়েও কালো, জঘন্য একটা আইন, মানে বিশেষ ক্ষমতা আইনের চেয়েও আমি মনে করি এটা একটু জঘন্য আইন। এবং সম্পাদক পরিষদ কিন্তু দাবিও করেছিল, জি, এই 14টা ধারা, যে ধারা আপনাকে ধরার সাথে সাথে ম্যাজিস্ট্রেট জামিন দেওয়ার কোনো একটা রাখে না। তার মানে আপনাকে হাইকোর্টে যেতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, অনেক বিষয়, মিনিমাম 6 মাসের বিষয় আপনাকে জেলে থাকতেই হবে। একজন মানুষের মধ্যে এইটা হলো সবচেয়ে মানে বড় একটা আতঙ্কের জায়গা, যে 14টা ধারায় এই আইনের কোনো ইয়ে নাই, জামিনের কোনো ব্যবস্থাই নাই, জামিন অযোগ্য। এবার বলতে পারেন। হ্যাঁ, নোমান ভাই আপনার কাছে আবারও আসছি, আমরা কমপক্ষে 3টা টার্ন দিব। এই পর্যায়ে আমি যাচ্ছি ইলিয়াস হোসেন আপনার কাছে। আপনি তো শুনলেন নাইমুল ইসলাম খানের কথা এবং নোমানের কথা। এই তাদের
বক্তব্যের প্রতিক্রিয়া আপনি কি বলবেন এবং আপনার মতামত জানাবেন ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাইম ভাই সালাম আলাইকুম। উনি আমার শিক্ষক সমতুল্য। আজকে এখানেও ধরুন বাংলাদেশের অন্য কোনো সাংবাদিক যদি আসতো নাইমুল ইসলাম খানের ওই পর্যায়ের, তাহলে আমার কথার ধরন না একটু অন্যরকম হতো। কিন্তু নাইমুল ইসলাম খান এমন একজন মানুষ, তিনাকে আপনি মানে এই পরিস্থিতিতে এসেও সরাসরি দোষ দিতে পারবেন না, কারণ উনি কথা এত সুন্দর করে বলেন এবং সরাসরি তেলবাজি করেন না। এটাও কিন্তু বাস্তব কথা, আপনাকে মানতে হবে। ধরুন প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন গুলো আছে, সেখানে আপনি ফারজানা রূপা থেকে শুরু করে অনেক সাংবাদিক আছে, তাদের কথাবার্তার যে নেকেট একটা অবস্থা আমরা দেখি, নাইমুল ইসলাম খানের সেই অবস্থা আপনি কখনোই দেখবেন না। তো সেই কারণে নাইম ভাইকে খুব আক্রমণ করে কথা বলতে যাবে না আর কি, কথা বলা। কিন্তু অভিভাবক হিসাবে ক্ষোভ তো থাকবেই। ধরুন আজকে আমি ইলিয়াস হুসাইন, আমার যুক্তরাজ্য থেকে আছেন অলিউল্লাহ নোমান ভাই, এক সময়ের অনেক বিজ্ঞ একজন সাংবাদিক, ত্যাগী এবং যিনি একটা নিউজ, সেই নিউজটা হচ্ছে কি, দুইজন বিচারকের, আমি যদি ভুল না করি, দুইজন বিচারকের কথোপকথন, যেটা যুদ্ধাপরাধের বিচার নিয়ে হয়েছিল, সেই কথোপকথন তিনি ফাঁস করেছেন। সেটা হচ্ছে তিনার বিরাট বড় অপরাধ। এখন যদি আপনার কারো কথোপকথন ফাঁস করা যদি অপরাধ হয়, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের ব্যক্তিগত কথোপকথন তারা ফাঁস করে। এটা নাইম ভাই আছে এখানে, আমার চাইতে অনেক ভালো বোঝেন। এটা কি আমাদের সংবিধান, আমাদের আইন দ্বারা সিদ্ধ? কেউ কি পারে? কোন আদালতেও যদি নাকি কোনো ডকুমেন্ট উপস্থাপন করা হয়, সেটাও কি কখনো কোনো টেলিভিশন এনে প্রচার করতে পারে? কখনোই পারে না। তারপরেও কিন্তু তারা করছে। কিন্তু অলিউল্লাহ নোমান যখন পত্রিকাতে বা তার টেলিভিশনে যেখানেই হোক তিনি প্রচার করেছেন, তখন কিন্তু তিনাকে ঠিকই বাসায়ও যেতে পারে না, অফিস থেকে সোজা তাকে যুক্তরাজ্যে চলে আসতে হয়েছে। আজকে আমাদের সাথে আরেকজন থাকার কথা ছিল, ডক্টর কনক সারওয়ার, যিনি ৯ মাস জেল খেটেছেন। এর কারণ কি? জনতার কথা। জনতার কথা কোনো মেকি কোনো প্রোগ্রাম না, সেটাতে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে যেটা বলে সেই কথাগুলি সেখানে প্রচার করা হয়। একটা জায়গায় গিয়ে দাঁড়াতো, সেখানে মানুষ আসতো, এসে তার ইচ্ছা মতো তার মন্তব্য করতো। সেটার জন্য তাকে ৯ মাস জেল খেতে হয়েছে। তিনি এখন যুক্তরাষ্ট্রে বন্দী অবস্থায় আছে মনে করতে পারেন, কারণ তিনি এখন দেশে যেতে পারবেন না কোনোভাবেই। আমি কিছুটা সুবিধাজনক অবস্থাতে আছি, আল্লাহর রহমত ছিল। আপনি সবসময় তো সুবিধাজনক অবস্থানে আছেন, ছিলেন, আছেন এখনো। কিছু বড় ভাই ছিল, এই নাইম ভাইদের মতো অনেকেই আছে যারা খুব ভালোবাসতো, যে কারণে তাদের সহায়তায় মানে ভালোভাবে এয়ারপোর্ট পার হতে পেরেছে। এই হচ্ছে দেশের অবস্থা। এখন যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন, সেটা হচ্ছে আমি অনেক সাংবাদিক নেতার কাছে শুনি যে এরকম, এটা বিরাট কিছু হতে পারে, এই আইন যদি পাশ হয় তাহলে বিরাট কিছু হতে পারে। দেখুন, আমরা যেদিন কথা বলছি তার ঠিক একদিন আগে একজন সাংবাদিককে আনসার সদস্যরা ধরে পিটিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই পেটানোর কারণ কি? তাদেরকে ওইভাবেই, তাদের কমান্ডিং অফিসার যারা আছে বা রাষ্ট্র ব্যবস্থা যেটা, সেটা এরকমই, যে এখানে সাংবাদিক ঢুকতে পারবে না, কোনো নিউজ টিউজ করতে আসলে ধরে পেটাবা। তাদের কিন্তু পারমিশন দেওয়া আছে। একজন আনসার সদস্যের এই ক্ষমতা নেই একজন সাংবাদিকের গায়ে হাত তোলা। আমরা দেখে এসেছি, তাই না? তারপরেও পেটানো হয়েছে। তো আমরা সেটা তো সাফার করছি অলরেডি। এরকম না যে এটা হলে কি হবে এরকম বিষয় না। আমাদের সাংবাদিকরা ধরুন বলেন, স্বাস্থ্য খাত যারা হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইনে আপনার কি ফাইটার, তাদেরকে কাজ করতে হবে, তারা কাজ না করলে সেটা নিয়ে আমরা নিউজ করি। আমি একজন সাংবাদিক, আমার কাজ কি? আমি ফ্রন্ট লাইনার হিসেবে আমার কাজটা কি? দেশের যেই পরিস্থিতি আসুক, সেই পরিস্থিতিতে আমাকে সত্য কথা বলতে হবে। তাই কি বলছি আমরা? আজকে যদি নাকি শুধুমাত্র আপনারা ইকবাল সোবহান, যিনি কিনা বাংলাদেশের একেবারে সাংবাদিকদের সর্বোচ্চ লেভেলের একজন নেতা, একেবারে সর্বোচ্চ টপ লেভেলের একজন নেতা, ইকবাল সোবহানের মতো একজন মানুষের টেলিভিশনে গত কিছুদিন আগে ডাক্তার ফেরদৌস দেশে গিয়েছে, আপনারা জানেন। সেই ফেরদৌসের দেশে যাওয়ার পরে তার টেলিভিশনে যখন একটি নিউজ হয় যে ফেরদৌস হচ্ছে খন্দকার মুস্তাকের ভাতিজা, একেবারে কোট আনকোট বাই নেমে সেই নিউজটা গিয়েছে যে ডাক্তার ফেরদৌস খন্দকার মুস্তাকের ভাতিজা। একেবারে ভ্রান্ত একটি খবর। আমি নিজেও ফেরদৌসের সমালোচনা করেছি, কারণ তিনি কিছু মিথ্যা কথা বলেছেন। কিন্তু ডাক্তার ফেরদৌসকে কেন খন্দকার মুস্তাকের ভাতিজা হোক আর না হোক, সেটা নিয়ে খন্দকার ফেরদৌসের কোনো তর্ক বিতর্ক করা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে,
ইকবাল সোবহানের মতো একজন মানুষের টেলিভিশনে যখন যায় যে তিনি হচ্ছে খন্দকার মোস্তাক, এবং সেটার পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এই ডাক্তার ফেরদৌস হেলথ অ্যাডভাইজার বা কোনো একটা বড় পদে বসতে যাচ্ছিল, সেটাকে ইকবাল সোবহান বসতে দেবেন না, যে কারণে তিনি সেটাকে অন্যভাবে আঘাত করেছেন। এটাই কি সাংবাদিকতা? এবং ইকবাল সোবহান যখন দেখেছেন যে এটা মিথ্যা কথা, মানুষ জেনে গেছে, তখন কি ইকবাল সোবহানের টেলিভিশনে সেই নিউজের কোনো প্রতিবাদ আমরা দেখেছি? এখন পর্যন্ত দেখিনি। এই সব মিলিয়ে মানে আমাদের যারা আমাদের লেভেলে সাংবাদিক কিংবা আজকে সাংবাদিকতার যে অবস্থা, নাইম ভাই নিজেও স্বীকার করবেন কি পরিস্থিতির মধ্যে আছে। নাইম ভাই মাত্র এই এক সপ্তাহ হয়তো হয়েছে যে একটা নিউজ লিখেছিলেন যেখানে বলছেন যে তিনার পত্রিকার এমপ্লয়ীদের বেতন দিতে পারছেন না বা সামনে পারবেন না। এই পরিস্থিতির কারণ কি? আমাদের যারা সাংবাদিক নেতা আছে তারা কি খারাপ আছে? তারা কিন্তু খারাপ নাই। আমরা সব কথায় ধরুন শেখ হাসিনাকে মানে ওনাকে একটা ভালো জায়গায় রাখতেই হবে। কারণ উনার যে সংবাদ সম্মেলনগুলো হয়, সেই সংবাদ সম্মেলনে যদি নাকি আপনি গিয়ে, আপনি সাংবাদিক, আপনার যা সেখানে ঢোকার অ্যাক্সেস আছে, তিনি যখন গিয়ে বলবেন যে ম্যাডাম দেশের অবস্থা দিস 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 দ্যাট, তখন তিনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার এগুলো মানে করা দরকার, কি বলে, মেরামত করা দরকার। আপনি যখন তার সামনে গিয়ে বলবেন যে আপা দেশের অবস্থা তো মোটামুটি সিঙ্গাপুর কানাডার অবস্থায়, আমাদের এই যে পিডিএফ যে আছে, বিজিবির যে আপনার কার্ড আছে, সেই কার্ড মানুষ নিচ্ছে না, দেশের মানুষ খুব ভালো অবস্থায় আছে, 4 বেলা খেয়ে থাকছে, এগুলো যখন আপনি শেখ হাসিনাকে গিয়ে বলবেন, তখন শেখ আপনার জন্য হাসিনা নোবেল দরকার এখন। শেখ হাসিনা কি পাবে? শেখ হাসিনা তো বুঝছে যে আমার যারা সাংবাদিক টাংবাদিক আছে, যারা এত বড় বড় সাংবাদিক, তারা যে কথা বলছে এটা তো আমাকে মানতেই হবে, এটাই সত্য কথা। এটা আপনি কি বলছেন? এর কারণ কি? উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে নিজে ভালো থাকা। এরপরে আপনার সাংবাদিক কে কি আছে, দেশের মানুষ কেমন আছে, সেটা আপনার জানার দরকার নেই। আপনি শুধু নিজে ভালো থাকতে চাচ্ছেন, আপনার একটা প্লট দরকার, আপনার টেলিভিশন যেটা আছে সেই টেলিভিশনের অবস্থা ভালো দরকার, আপনি হ্যালো করবেন মিনিস্ট্রিতে, আমার ওই যে ওইখানে লোক যাবে একজন, ওরা একটা এই ব্যবস্থা করে দাও, এগুলো ঠিক থাকলেই হলো। আর দেশের কোনো কিছু ঠিক থাকার দরকার নেই। ইলিয়াস, আপনার কাছে আবারও আসবো। জি জি, অনেকগুলি প্রসঙ্গ ইলিয়াস হুসাইন এনেছে, তারপরে অলিউল্লাহ নোমান এনেছে। আপনি আমাকে বলেছিলেন যে 32 ধারাতে কি আছে সেটা আপনার এই মুহূর্তে খেয়াল নেই, আমাকে রিসাইট করার কথা বলেছেন। পাশাপাশি আমি আপনাকে আরেকটা যেটা মনে করিয়ে দিতে, আপনি সবই জানেন, আপনি এখন শুধু বলছেন আর কি। আমি জানি যে আপনি আছেন, আপনার অনলাইনে আপনি অনেক সক্রিয়, আপনি প্রিন্টে সক্রিয়, এবং বাংলাদেশে একমাত্র সাংবাদিক আপনি যিনি, যার শিক্ষা সম্পূর্ণভাবেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আপনি এই সাংবাদিকতার উপরে শিক্ষা গ্রহণ করেছেন, এবং জীবনের সর্বপ্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সাংবাদিকতাতেই আছেন। আপনি একমাত্র সম্পাদক, আপনি যেখানে এই সর্বোচ্চ শিক্ষা নিয়ে, মানে গণমাধ্যমের শিক্ষা নিয়ে আপনি সাংবাদিকতা আছেন। সো আপনি সবকিছুই জানেন। তারপরে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে 32 ধারাতে যেভাবে বলা হয়েছে, মূল জিস্টটুকু যদি আমি বলি, যেখানে কোনো ব্যক্তি বেআইনি প্রবেশের মাধ্যমে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার কোনো ধরনের গোপনীয় বা অতি গোপনীয় তথ্য উপাত্ত, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা সংরক্ষণে সহায়তা করেন, তাহলে কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচর বৃত্তির অপরাধ বলে গণ্য হবে। এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি অনধিক 14 বছর কারাদণ্ড বা অনধিক 25 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। আর এই অপরাধ যদি একই ব্যক্তি দ্বিতীয়বার করেন বা বারবার করেন, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 1 কোটি টাকা পর্যন্ত উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এবং দেখা যাচ্ছে যে এই ধারাটার মধ্যে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। সরকারের কতটুকু আমি বলবো না, আমিও বলবো ইলিয়াস হোসেনের মতো যে সরকার প্রধান কতটুকু এই ব্যাপারে অবগত আছেন আমি জানি না। তবে এই আইনটুকু যারা করেছেন তারা কিন্তু এখানে এমন ভাবে উল্লেখ করেছেন, 57 ধারাকে আমরা ভয় করতাম, কিন্তু 57 ধারার মধ্যে থেকে 57 ধারাতে কিছু কিছু ব্যাপার উল্লেখ করা ছিল, এখানে উল্লেখ করা হয়নি। এখানে কিন্তু সবগুলো ব্যাপারকে কয়েকটা কথাতে টানা হয়েছে। সেখানে কিন্তু আমাদের সাংবাদিকতাকে মোটামুটি সব দিক দিয়ে চেপে ধরার মতো অবস্থা, যে আপনার মন্তব্য জানতে যাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমি এটা তো বলবোই, আমি খুব অল্প কথায় বলি যে ইলিয়াস হোসেনের একটা কথা যে ইকবাল সোবহান চৌধুরীর টেলিভিশনে কি হয়েছে। আমি আসলে ইকবাল সোবহান চৌধুরী টেলিভিশনের ওই অনুষ্ঠানটা দেখিও নাই, ওইটা সুনির্দিষ্ট করে জানি না। না, অনুষ্ঠান মানে আমি খবরের কথাই বলছি, যে কোনো অনুষ্ঠান, খবরের অনুষ্ঠান বা আলোচনা টক শোতে হয়তো এসেছে। কিন্তু ফেরদৌস সাহেবের ঘটনাটা বাংলাদেশে প্রথম দিকে যে কোনো স্বার্থান্বেষী মহলের কারণেই খন্দকার মোস্তাকের সাথে তাকে যুক্ত করে তার ভাস্তা টাস্তা বলা হয়েছে।
এই বিষয়ে আমার অবস্থানটা ক্লিয়ার করি ইলিয়াসের কথার প্রেক্ষিতে। 1 নম্বর কথা হচ্ছে যে ফেরদৌস হোসেন এখানে থাকা অবস্থাতেই পুরো পরিবেশ তার অনুকূলে চলে গেছে কয়েকদিনের মধ্যে, কারণ এটা ডিসকভার্ড হয়েছে যে তার সাথে কোনোভাবেই খন্দকার মোশতাকের আত্মীয়তা নাই, এবং আমি জানতাম না। হি কামস ফ্রম মাই এরিয়া, অ্যাকচুয়ালি কুমিল্লার দেবিদ্বার, আমার এলাকা, আমিও দেবিদ্বারের। উনার ফেরদৌস সাহেবের বাড়ি নাকি আমাদের দেবিদ্বারে, কোনো আত্মীয়তা নাই। তো এইটা প্রচারিত হয়ে যাওয়ার পর অনেক কিছু বেরিয়েছে, উনি কিভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগের লোকজন, এগুলি নিয়ে বিস্তারিত এসে পরে ওনার অবস্থাটা হয়েছে উনি আবার হিরো হয়ে গেছিলেন বাংলাদেশের মিডিয়াতে, আমাদের পত্রিকা সহ, কারণ প্রচুর প্রচুর লেখা গেছে তার পক্ষে। এখন কিন্তু আমার এই ব্যাপারে আবার দ্বিতীয় মত আছে। দ্বিতীয় মতটা হলো যে তিনি যদি সত্যি সত্যিও খন্দকার মোশতাকের ভাতিজা হইতেন এবং ওনার যদি নিজস্ব কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, শুধু খন্দকার মোশতাকের ভাতিজা হওয়া, জেনুইন ভাতিজা, আপন ভাতিজা হওয়াও কোনোভাবেই প্রশ্ন তোলার মতো অন্যায় হইতে পারে না। আবারও বলছি, যদি তার নিজস্ব কোনো অপরাধের জন্য তাকে অভিযুক্ত করতে হয় সেটা পৃথক। সুতরাং এটাও আমার দ্বিতীয় স্ট্যান্ড। এখন আসি ওই 32 ধারা বা ডিজিটাল নিরাপত্তা আইন। আসলে 32 ধারাটা আলাদা করা না, আলাদা করা দরকারই নাই। আপনি মনে করিয়ে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমি সামগ্রিকভাবেই বলি, এটা আমাদের সাংবাদিকতার জন্য বিপজ্জনক হয়েছে। আমরা এটা চাইনি। আমরা যখন এখনো নেতৃস্থানীয় কেউ আমরা তো সবাই একসাথে বসি তাও না, কিন্তু যখন বসি তখন আমরাও কিন্তু চেষ্টা করি যে সামনে আবার কি করা যায়, কিভাবে এটার মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট এনে সাংবাদিকদেরকে রক্ষা কবচ কিছু করা যায় কিনা। এটা কিন্তু কথা ছিল যে আইনটা হলে, সর্বশেষ কথা ছিল যে আইনটা হয়ে যাক, তারপরে আইনের অধীনে কি যেন হবে, হইলে এগুলি সুনির্দিষ্টকরণ করা হলে সাংবাদিকদেরকে আর ইয়ে করা হবে না, এফেক্ট করবে না এটা। কিন্তু সেটা হয় না। যেটাই আমি সংক্ষেপে বলেছি যে আমাদের সাথে যে কথা দিয়ে কথা রাখেন নাই, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে এই ক্ষেত্রে। সুতরাং প্রতিশ্রুতি ভঙ্গের পর এই আইনটা এখন বাংলাদেশে আছে। তখন আমি বলছি এখন আইনটা, সরি নাইম ভাই, আপনি ভাই বলেন, এর মধ্যে কি আপনাদের বা আমাদের সাংবাদিক নেতারা তো অবশ্যই জড়িত আছেন, কারণ সাংবাদিক নেতাদের থেকে কনসেন্ট ছাড়া তো আর এই আইন শেষ পর্যন্ত ফাইনালাইজ হয় না। এটা ধরেন কনসেন্টে আইনটা হয়েছে নেতাদের, এইরকম কোন তথ্য আমার কাছে নাই। কিন্তু আমি বলছি আমরা কয়েকজনের কথা, নেতৃস্থানীয়ই ওনারা, আমরা বরাবরই এটা নিয়ে গোসা হয়েছিলাম, মানে আমরা খুব খারাপ বোধ করেছি। এবং আপনি অবাক হবেন, যেই সম্পাদকদেরকে সাধারণত আওয়ামী লীগ ঘরানার সম্পাদক বলা হয়, আমি না অবশ্য, যেহেতু আমি কোনো অ্যাসোসিয়েশন করি না, কিন্তু আমি আপনাদের বলি আমি কোনো এডিটর্স কাউন্সিল, নোয়াব এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যাই না, কারণ আমার নিজের প্রতিষ্ঠান চালাতে আমাকে অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়। আমার ওই লাক্সারিটা নাই, ওই সময়টা আমার নাই। আমি নতুন নতুন কাজ করি, এই জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, গায়ে খেটে পরিশ্রম যেটা বলে। তো আমি ওগুলিতে নাই। কিন্তু মনে করেন শ্যামল দত্ত যখন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় সরকারের বিরুদ্ধে, ভাই এটার তো কিছু মিনিং আছে যে সাংবাদিক মহলে যারা এমনকি এই সরকারের সমর্থক, তাদেরও একটা বড় অংশ, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে তারা এটাতে অসন্তুষ্ট, এবং এখনো তারা সুযোগ খোঁজে যে কিভাবে এই আইনটাকে একটু মানে কারেকশনস করা যায়, যেটা সাংবাদিকদেরকে এই মানে এটার প্রচন্ডতা থেকে মুক্ত করার জন্য। এটা সাংবাদিক হিসেবে এটা করে। এখন এজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম, কারণ আপনি আমাকে রেফার করেছেন, এখন এটা বাংলাদেশের আইন, আমি এই আইন মানি না। এটা একটা রাষ্ট্রে আপনি যে কাজই করবেন, আমার অধিকার কি আছে জানেন? আমি আজকে আপনার অনুষ্ঠানে বলছি যে আমি এই আইনের পরিবর্তন চাই, আমি বাংলাদেশে এই আইন চাই না, আমি এই আইনের বিরুদ্ধে, আমি এই আইন প্রতিহত, এই আইন প্রত্যাহারের জন্য সর্বাত্মক আন্দোলন করব, এই প্রোগ্রাম করব, সেই প্রোগ্রাম করব, এইগুলি আমরা অব্যাহত রাখবো। আপনি আমাকে যতবার ডাকবেন ততবারই আমি এই কথা বলতে পারবো। কিন্তু যেটা আমি করতে পারবো না সেটা হলো আইনটার লঙ্ঘন করে কিছু একটা করা। যেমন 32-এ আপনি বললেন, আমি কোনো একটা সরকারি সংস্থার
তাদের সাইটের গোপনীয় জায়গায় ঢুকে কিছু তথ্যপাত্র বের করে নিয়ে আসব, এটা এই আইন ছাড়াও আরো অন্যান্য আইনেও এটা ধরা যায়। অলিউল্লাহ ভাই বলছিলেন যে অনেক কিছু আছে যেটা অন্য আইন দিয়েও ধরা যায়। কিন্তু সরি ফর ইন্টারাপ্ট নাইম ভাই, আপনি কিন্তু জি প্রথম ভাই, জি শুরুতেই বলেন। আপনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে এই যারা সমালোচনা করছে তাদের ফেসবুক টাইমলাইনে ঘেটেও পাওয়া যাবে না কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট। না, আমি এই কথা বলিনি, রিপোর্ট বলতে আমি এই কথা বলি নাই, আমি আবারও বলছি, আমি আবারও বলি আমি কি বলেছি। আমি বলেছি যারা ওই স্ট্যাটাস গুলি দিয়েছেন যে এর ফলে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করা যাবে না, আমি বলেছি তাদের কাছ থেকে আপনি বের করেন একটা স্যাম্পল ইনভেস্টিগেটিভ রিপোর্ট যেটা উনি করেছেন সেটাই আমি বলছি। বিফোর ডিজিটাল ল, যেটা এখন করা যাবে না। আমাকে বুঝাইয়া দিক যে এই রিপোর্টিং আমি আগে করতাম বাংলাদেশে, এখন ডিজিটাল আইনের কারণে এই রিপোর্টিংটা করা যাবে না। আমাকে ওই করা যাবে না এই কারণে এক্সাম্পল আমি বলছি, এখানে স্পষ্টভাবে লেখা আছে কিন্তু আপনি যেহেতু বলেছেন যেহেতু আইন হয়ে গেছে আমাদের কিন্তু আইনকে অবশ্যই মানতে হবে, এটা আমিও বলি। কিন্তু হ্যাঁ, একজন সচেতন নাগরিক হিসেবে আমি যখন জানবো এরকম একটা আইন করা হয়েছে, সেক্ষেত্রে আগের আইন কি ছিল জানি না, এই মুহূর্তে আমার হাতে এই ধরনের, এবং সবাই ডিজিটালাইজেশনের কারণে এই ধরনের আইনগুলি এখন ব্যাপ্তিটা খুব একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। এখন সবাই জানে যে আইনে কি বলা আছে, যে কারণে মানুষ আগের থেকে অনেক অনেক বেশি সচেতনতার সাথে নিজেদের স্টেপগুলি দেয়। সেক্ষেত্রে যেখানে স্পষ্টভাবে লেখা আছে কিন্তু যে আপনি শুধুমাত্র কারো মোবাইল, কারো কম্পিউটার ঢুকাতে হবে না, আপনি এমনিতে গোপনেও যদি ধারণ করেন, যেটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের মধ্যে আমরা কিন্তু সবসময় কোন রিপোর্টগুলি সবচেয়ে দেখতে বেশি মজা পাই, সেটা হলো যে কারো গোপন ভাবে কোনো কথাকে রেকর্ড করে আনে, যেটা ইলিয়াস হোসেন করতো, যেটা অন্যরা করতো, এটা কিন্তু সবচেয়ে ব্যাপক জনপ্রিয় ছিল এইসব অনুষ্ঠানগুলো। ঠিক আছে, সেগুলো কিন্তু করা যাচ্ছে না। আমরা মূলত সেগুলিকেই কিন্তু রিয়াল সাংবাদিকতা হিসেবে বলতাম যে না, আমি আবারও বলছি, আমি আবারও আমার জায়গাতে অটল। আপনি আমার কথাটা আপনার কথাটা পাশাপাশি চলে যাচ্ছে, এটা আমার সাথে ক্ল্যাশ করতেছে না, কিন্তু আপনার উপস্থাপনায় মনে হচ্ছে ক্ল্যাশ করতেছে। কারণ আমি যেটা বলছি আপনার কথা আমার কথাকে চ্যালেঞ্জ করে না, আমারটাও আপনার সাথে সামান্য মিল, কাছাকাছি বিষয়টা, কিন্তু এটা রেল লাইনের মতো প্যারালাল চলছে, সুতরাং এই জন্য অসুবিধা হয়। আমি আবারও বলছি, আমি বলতে চাচ্ছি, আমি তো এটা বলি নাই যে ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে অনেক ধরনের রিপোর্টিং করা এখন দুরূহ হবে বা অসম্ভব হবে। আমি বলেছি আমাদেরকে তখন নতুনতর কৌশল নিয়ে করতে হবে। আচ্ছা ভাই, বাংলাদেশের থেকে এখনো কি বালিশ কাণ্ডের রিপোর্টিং হচ্ছে না? তারা কিভাবে করছে? তারা তো গোপন তথ্য বের করেই করছে। এই যে সর্বশেষ N95 মাস্ক নিয়ে রিপোর্টিং, এগুলি কি বাংলাদেশের পত্রিকায় হচ্ছে না? বাংলাদেশের পত্রিকায় কি মন্ত্রীর পুত্র ইত্যাদিদের নিয়ে টকশো হচ্ছে না? যা হচ্ছে না সেটাকে নিয়ে আমরা আজকে কথা বলছি। জি না, যেটা হচ্ছেটা যদি আপনি বাদ দেন, তাহলে আমাকে বলতে হবে না, যেটা হচ্ছে তার মানে তো হওয়া সম্ভব, কেউ না কেউ তো করছে। আমি বলছি যারা বলছিলেন যে করা যাবে না, আমি তাদের কাছ থেকে জানতে চাই তারা যে এখন আর ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারবেন না বলছেন ডিজিটাল আইনের কারণে, সেটা কিসের তুলনায়, তারা কোন ইনভেস্টিগেটিভ রিপোর্টটা কবে করেছিলেন যেটা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এই সময়ে করা যাবে না? এই এক্সাম্পল গুলি তাদেরকে বলেন ফেসবুকে দিতে, অথবা আপনাকে গোপনে জানাইতে। উই ক্যান হ্যাভ আনাদার ডিসকাশন এটার বিষয়ে। কারণ আমি সাংবাদিকতার ছাত্র, এবং আমি এখন সাংবাদিকতার ছাত্র হিসেবে আপনাকে বলি, আমি আবারও বলি আমি সাংবাদিকতার ছাত্র, এবং আমি একটা ডিপ্লোমা করা ছাত্র না, স্বল্পকালীন না, আমি অনার্স এমএ করা জার্নালিজমের ছাত্র। আমি ছাত্র হিসেবে আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার সাংবাদিকতা শেখায় যদি আপনি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে গিয়ে কোনো চাতুরীর চাতুরীর আশ্রয় নিয়ে তথ্য জোগাড় করে থাকেন, এবং এটা যদি প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ হয়, আপনাকে এই শাস্তি মোকাবেলা করতে হবে, মানে মামলাটা মোকাবেলা করতে হবে, প্রয়োজনে সাজা খাটতে হবে। কিন্তু আপনাকে এই যে রিপোর্টিংটা করবেন, এই রিপোর্টিংটা করার কৌশল হিসেবে বেআইনি জিনিস অনুসরণ করাটা জেনারেলি সাংবাদিকতায় উৎসাহিত করে না। আমাদের দেশে এখন কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন যেমন আছে, হ্যাঁ জি সরি
জি, বেআইনি বলতে কোনটাকে আপনি বুঝিয়েছেন? জি। আমি বলছি এই যে এখন ডিজিটাল নিরাপত্তা আইনে একভাবে তথ্যটা সংগ্রহ করা বেআইনি, তখন কি হয়, তখন কৌশলে এই তথ্যটাই অন্যভাবে বের করতে হয়। আপনি চাইলে আমি উদাহরণ দিতে পারবো। আমি অন্য একটা উদাহরণ দিই। 1991 সালে আমি তখন দৈনিক আজকের কাগজের সম্পাদক। আজকের কাগজের মানে মাঝামাঝি সময়ে, মানে সরি 91 সালের মাঝামাঝি সময়ে, আমি তারিখ মাস ভুলে গেছি, আমাদের একটা রিপোর্টিং ছিল, ইনভেস্টিগেটিভ না। এটার মধ্যে উল্লেখ ছিল যে সাইফুর রহমান সাহেব, তাকে বলা হয়েছিল যে উনি তো তখন ছিলেন আসলে ওই টেকনিক্যাল কোটায় মন্ত্রী হয়েছিলেন। উনি 2টা কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করেছেন, একটাতে ওনার জামানত খোয়া গেছিল, আরেকটাতে জামানত খোয়া যায় নাই, কিন্তু পরাজিত হয়েছিলেন। কিন্তু আমাদের পত্রিকার ভুলটা ছিল যে আমরা লিখেছিলাম যে উনি 2টাতেই জামানত হারিয়েছেন, যে 2টা কনস্টিটিউয়েন্সিতে জামানত হারানো অর্থমন্ত্রী লিখেছিলাম। এর জন্য এর পরিণতিটা কি হয়েছিল, পত্রিকার প্রকাশক, পত্রিকার সম্পাদক এবং পত্রিকার রিপোর্টার 3 জন অ্যারেস্টেড ইন এ ডেমোক্রেটিক রিজিম। এরশাদের বিরুদ্ধে 9 বছরের গণতান্ত্রিক আন্দোলনের পর সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের প্রথম বছরও না, প্রথম 3-6 মাসের মধ্যেই গ্রেফতার। কিন্তু আমি আপনাকে বলি, এই গ্রেফতার হওয়াটা নাইমুল ইসলাম খান এজ এন এডিটর কিংবা আমার রিপোর্টার, আমার পাবলিশার কোনোভাবে গ্লানি হিসাবে নেইনি। আমরা এটা আনন্দের সাথে নিছি যে আমাদের কাজ হয়েছে, আমার কাজ আমরা করছি, সরকারের কাজ সরকার করছে। আমরা বেইল নিছি, বাইর হয়ে আসছি। আমাদের কোনো স্টেটমেন্ট ছিল না এটা নিয়ে, আমাদের কোনো রাগ ক্ষোভ দেখাই নাই। আমি আপনাকে বলি, পরে সাইফুর রহমান সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে চাও খাইয়েছেন, আমি আবার সেই চাও খেয়েছি। তো এখন সাংবাদিকতার ক্ষেত্রে বলা হয় এটা একটা হ্যাজার্ডাস পেশা। আপনি মিলিটারিতে যাবেন, শক্ত জুতা পরবেন না, বলে দেন না আমার ব্যক্তিগত অধিকার, আমি আরামদায়ক জুতা পরতে চাই। ইউ ক্যান নট ডু দিস। সাংবাদিকতা হলো একটা হ্যাজার্ডাস পেশা, আপনাকে পদে পদে বাধার সম্মুখীন। আমি আরো একটা কথা বলি, আমি এগুলি কিন্তু প্রতিটি কথাই একাডেমিক চ্যালেঞ্জ। আমি বলছি, জার্নালিজমে বলা হয় যেই তথ্য আপনি গিয়ে চাওয়া মাত্র কেউ ড্রয়ার থেকে বাইর করে দিয়ে দেয়, দিস ইজ নট জার্নালিজম, দিস ইজ কল্ড পাবলিক রিলেশনস। মানে আপনি চাইবেন আর আরামে আরামে তথ্য এসে যাবে, এটাকে জার্নালিজম বলে না। আমি আবারও বলছি, দিস ইজ নট জার্নালিজম, এটা হলো পিআর। এই পিআর প্রফেশন এবং পিআর স্ট্র্যাটেজির উদ্ভবই হয়েছে টু কাউন্টার জার্নালিজম। তারা কি করে, তারা তাদের মতো করে চটকদার মজাদার নিজেদের ইতিবাচক মজা করে তথ্য তৈরি করে সাজায় এগুলি দেয়, এগুলি পিআর। তাহলে জার্নালিজম কোনটা? জার্নালিজমে পড়ানো হয়, জার্নালিজম হলো যেই তথ্যটা জোগাড় করতে গেলে আপনাকে কষ্ট করতে হয়। প্রথমে বলে লেগ ওয়ার্ক, তার মানে শারীরিক পরিশ্রম, অনেক ঘোরাফেরা করতে হয়, অনেক লোকের কাছে যাইতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক লেখাপড়া করতে হয়। তারপরের পয়েন্ট বলে যে যেখানে তথ্যটা পেতে আপনি বাধা পান, মানে তথ্যটা পাইতে গেলে বাধা, এই বাধা নানান রকম, এই বাধা এক পর্যায়ে গিয়ে আপনার প্রতি হুমকিও হইতে পারে, আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হইতে পারে, আপনাকে আনসার দিয়েও মারতে পারে, সে নিজেও ঘুষি দিতে পারে, বা আপনাকে থ্রেট করতে পারে। আমি আপনাকে বলি, আমার 3টি মেয়ে, সেটা করা যায়, মারামারি করা যায়, নিজে খাটা যায়, সারা রাত সজাগ থেকেও করা যায়, কোনো আপত্তি নেই। কিন্তু যখন আইন আপনার সামনে আসবে, সে আইনকে ভঙ্গ করা কিন্তু কোনোভাবেই, আপনি যেমন বলেছেন, আমরাও চাই না। আমাদের উদ্যোগের বিষয় না, আমি কিন্তু আইন ভঙ্গ করা যাবে না বলি নাই। সাংবাদিকতায় কিন্তু আইন ভঙ্গ করা বৈধ আছে, আমি এটা বলেছি, আপনি খেয়াল করেন না, প্রথমেই বলেছি এটা, যে আপনি জনস্বার্থে প্রচলিত আইনের তোয়াক্কা না করে যে কোনো ভাবে যদি এটা তথ্য বের করেন, কিন্তু এটা যদি জনস্বার্থের তথ্য হয়, তাহলে সাংবাদিকতা এটাকে করে, এপ্রিসিয়েট করে, হাইলি এপ্রিসিয়েট করে। আমি কিন্তু উল্টোটা বলেছি। কিন্তু আপনি একটা আইনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। পৃথিবীর সেরা সেরা নিউজ পেপারে আইনজীবী থাকে, প্রতিটি রিপোর্ট যাওয়ার সময় দেখা হয় যেটা কোথাও আইনকে লঙ্ঘন করে কিনা। আমাদের এখানে
অতটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর না। আমি আজকের কথা বলি, আমাদের পত্রিকায় গতকাল একটা মারাত্মক ভুল হয়েছে। ভুলটা কি? এই যে গ্লোব বায়োটেক আমাদের পত্রিকায় ছাপা হয়েছে, তাদেরই একটা অন্য কোম্পানি কোনো একটা কারণে নাকি লাইসেন্স খুইয়েছিল। পরে বিষয়টা নাইম ভাই যদি আবার পরে আসি আপনার কাছে, যদি এটাই শেষ, যে উনি যদি পরে জানা গেল যে ওই গ্লোব কেমিক্যাল তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান, ওটা একটা সেপারেট মালিকের প্রতিষ্ঠান, কিন্তু আমাদের রিপোর্টাররা ভুল করেছে, সুতরাং আমাকে তো সরি বলে এটা প্রত্যাহার করতে হয়েছেই। থ্যাংক ইউ। জি আপনি জানেন জি, অনেক প্রসঙ্গ এনেছেন এবং খুব সুন্দর আলোচনা হচ্ছে। দর্শক আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে অবশ্যই এটাকে শেয়ার করবেন, কারণ অনেক তথ্য ভিত্তিক আলোচনা হচ্ছে। আমি অলিউল্লাহ নোমান আপনার কাছে যেতে চাই যে নাইম ভাই যে কথাগুলি বলেছে সেখানে আবার তথ্য অধিকার আইনের একটা পয়েন্ট আছে, একটা ধারা আছে, যেখানে বলা আছে যে আপনি কোনো অফিসিয়াল তথ্য যদি চাইতে যান আপনার অধিকার আইনে, সেখানে কিন্তু আপনি সাথে সাথে পাচ্ছেন না। আপনি একজন রিপোর্টার হিসেবে যখন আপনি কারো কাছে যাবেন যে আমরা, সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, সেই অ্যাপ্লিকেশনের জবাব পেতে, সেই তথ্য পেতে আপনাকে কমপক্ষে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। 3 সপ্তাহ আরো বেশি লাগে, অনেক সময় পাওয়া যায় না। সেই ক্ষেত্রে নাইম ভাই যেটা বললেন যে তো যদি নিজেদের মতো করে যদি কৌশল অবলম্বন করতে যায়, সেখানে কি আইন ভঙ্গের কোনো কারণে আপনি আবার যদিও নাইম ভাই উৎসাহ দেবে বলেছেন বা উৎসাহ পাওয়া যায় এসব ক্ষেত্রে আইন ভঙ্গ করলেও, এসব কিছু মিলিয়ে আপনি কি মনে করছেন? আমি একজন রিপোর্টার ছিলাম, আমি রিপোর্টিং এর জন্য জেলও কেটেছি, এবং আমি সবচেয়ে গর্বিত, প্রাসঙ্গিক কথা বলি, আইন ছাড়াই যে মানুষ চাইলে আইন ছাড়াই যে জেলও দিতে পারে সাংবাদিকদের, সেটার একটা বাস্তব উদাহরণ আমি কেন বলি। আমার যে রিপোর্ট ছিল সুপ্রিম কোর্টের কিছু বিষয় নিয়ে, সেই রিপোর্ট আমরা সুপ্রিম কোর্টে মোকাবেলা করতে গিয়ে আমাদের রিপোর্টের পক্ষের যে তথ্যপাত্র সুপ্রিম কোর্টের সামনে আমরা হাজির করছিলাম, সেই তথ্য দেখে সুপ্রিম কোর্টের এফএক্স কোর্ট, চিফ জাস্টিসের নেতৃত্বে 6 জন ছিল, তারা তথ্য হাতে নিয়ে বলছে, এটা দেওয়ার সাথে হাতে নিয়ে বলছে, একজন জাজ বলছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, মানে আরেকজন বলছে আমরা এখানে সত্য মিথ্যা যাচাই করতে বসি নাই। খুব ক্ষুদ্রতার সাথে তারা বলছিলেন, যেদিন আমাদের বিরুদ্ধে রায় দেয়। তথ্য আপনি যেটা বলছেন, নাইম ভাই যারা বলছে, তথ্য অধিকার যে আইন আছে, তথ্য অধিকার আইনে সাংবাদিকতা করতে গেলে আপনি কোনোদিন আপনি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারবেন না, বা কোনো রিপোর্টই আপনি করতে পারবেন না। আপনার রিপোর্ট দরকার, আপনার তথ্যের দরকার, আপনার রিপোর্ট করা দরকার 2 দিনের মধ্যে। তথ্য অধিকার আইনের পিছনে ঘুরতে তথ্য অধিদপ্তরে ঘুরতে আপনার যাবে 2 মাস, এবং সেখানে আপনি তো ইনফরমেশন পাচ্ছেন না, কারণ এগুলো 2 মাস পর আপনি জানতেছেন, আপনাকে দিচ্ছে না, তারা আপনার ইস্যু চলে গেছে, আপনার ইস্যু ততদিনে শেষ। সুতরাং সাংবাদিকতা করতে হলে নাইম ভাই যেটা বলছে যে আইনের বাইরে গিয়েই, মানে আইনের বাইরে গিয়েই আপনাকে নিজের মতো করে তথ্য আদায় করতে, তথ্য ইনফরমেশন নিয়ে আসতে হয়, এটাই নিয়ম। এবং কিন্তু আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, আপনি কোনো অফিসের যদি গোপন তথ্য আপনি সংগ্রহ করেন, যেভাবেই হোক, ডিজিটাল ভাবেই হোক বা তথ্যটুকু অফিসে ঢুকেই হোক বা কোনো ইয়ে করে হোক, তাইলে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনাকে ধরতে পারবে, যেটা আগে ছিল না। আগে তো ধরেন, আগে আমাদেরকে জেল দিছিল ট্রুথ ইজ নো ডিফেন্স বলে, এখন ট্রুথ ইজ নো ডিফেন্স আর বলা লাগবে না। এখন সুপ্রিম কোর্টে বলবে যে ডিজিটাল নিরাপত্তা আইন এটা আছে, তুমি আমার কোর্টের এরিয়ার মধ্যে ঢুকে এটা করছো। বিষয়টা আমি বুঝাইতে, আমি ক্লিয়ার? সুতরাং এখন আগে আমি যখন এই রিপোর্ট করছিলাম, আমাকে যখন জেল দিছিল, তখন কিন্তু এই তো সিকিউরিটি অ্যাক্ট, মানে তথ্য অধিকার আইন ছিল না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। কিন্তু এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই জন্য ট্রুথ ইজ নো ডিফেন্স বলতেছে জাজদের। এখন কিন্তু ট্রুথ ইজ নো ডিফেন্স বলার প্রয়োজন হবে না। এখন তথ্য অধিকার আইনে আপনাকে 14 বছর জেল দিয়ে দিবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। তখন 6 মাস দিছিল, এখন ডিজিটাল সিকিউরিটি আমাকে 14 বছর দিতে পারবে, 1 কোটি টাকা পর্যন্ত, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এই হচ্ছে মানে পার্থক্য, সেটা আইন থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা। আইন না থাকলে এখানে অলিউল্লাহ ভাই যেটা বলছেন, এখানে আমি বলি হি ইজ রাইট। ওনার একটা কথা খুবই প্রণিধানযোগ্য, যে কেউ কাউরে ধরার জন্য কোনো সুনির্দিষ্ট আইন লাগে না, আইন ছাড়া ধরার ব্যবস্থাও আছে। আমরা তো বলি না ওই যে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে আপনারা যে ধরছে এটাই তো বলবে না, এমন অনেক ধরা আছে পৃথিবীতে। সো আমরা যখন আলোচনা করি, আমরা আসলে রিয়েলাইজ করি না। যেমন ধরেন, আমি কিন্তু আবার এটাও বলি নাই যে
আপনাকে দৈনন্দিন সাংবাদিকতা কোনোদিনও রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দিয়ে করার কথা না। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট মোস্টলি ইউজফুল হবে আপনি যখন কোনো ডেপথ রিপোর্টিং করবেন অথবা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করবেন, হ্যাঁ, আমি তখন investigate সময় করতে নিয়ে চাই। যখন করা যায় এবং কোনো রিপোর্ট তখন এটা সময় না, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং তো সময় নিয়েই করে। হ্যাঁ যে সময় নিয়ে করে। ম্যাজিস্ট্রেট রিপোর্ট করছে সে তো আর একদিন সকালে গিয়ে দ্বিতীয় দিনে না করে ফেলে। ওইটা তো আমরা করছি, এটাই তো বললাম। এটা তো না না, আমি বলছি তো অলিউল্লাহ ভাই, আমরা তো সবাই এইভাবেই করি। কিন্তু দৈনন্দিন রিপোর্টিং আপনি বাংলাদেশে দৈনন্দিন তথ্য উপাত্ত পেতে অসুবিধা হচ্ছে বাংলাদেশে, মানে কোন রিপোর্টিংটা করা যায় নাই বাংলাদেশে আমার একটু বলেন। মানে আপনারা তো বলছেন যে এই রিপোর্টটা হচ্ছে না। এই যে দেখেন মেডিকেল কলেজগুলি ডাক্তারদের থাকার জন্য একটা হোটেলের লিস্ট করা হয়েছে, লিস্ট করা স্বাস্থ্য অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পৌঁছানোর আগে রাত্রেবেলা টকশোতে আলোচনা শুরু হয়ে গেছে। না এখন তার সেটা মানে হচ্ছে, কি? সেটা হচ্ছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা যেমন আমাদের হচ্ছে, তো, আপনার কি মনে হয় ভাই, আমারে বলেন তো, আমারে বলেন না যে সাম্প্রতিককালে এই বিষয়টা বাংলাদেশের গণমাধ্যমে একেবারেই আসলো না। একটা ফ্যাকচুয়াল জিনিস বলেন যেটা বাংলাদেশের গণমাধ্যমে আসে নাই, তখন আমরা আলোচনা করতে পারবো যে এটার সীমাবদ্ধতাটা কোথায়। আমরা কি সাংবাদিকরা ফেল করেছি আমাদের প্রফেশনাল ক্যাপাসিটির ঘাটতিতে বা কোনো বিভ্রমে, ভুলভ্রান্তিতে, বা ভুলে না গেছি, সেটা যেমন সত্য, আসছে যেমন সত্য, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের ধরা হচ্ছে সেটাও আবার কিন্তু। আমি আবারও বলি আপনি যে সাংবাদিকদের ধরা হচ্ছে বলছেন, আমাদের যারা নাকি আমরা রেগুলার জার্নালিজমটা করি, প্রধান না, বাংলাদেশের ধরেন টপ 20, 25, 30, 40, 50টা পত্রিকার সাংবাদিক তার রিপোর্টিং এর জন্য তাকে ধরা হয়েছে, এবং এটা একটা প্রবণতায় পরিণত হয়েছে, একটা বিচ্ছিন্ন ঘটনা না। আপনি কয়টা এক্সাম্পল দিতে পারবেন? আমি কিন্তু এটা সরকারের সমর্থন করার জন্য বলছি না, আমি বলছি যে এটা একটা ফ্যাক্ট। যে আপনি আমাকে বলেন না যে সাধারণভাবে সুপরিচিত সাংবাদিক তার সাংবাদিকতার কোনো কাজের জন্য গ্রেফতার হয়েছেন, তার মানে এই না যে অপরিচিত সাংবাদিক হইলে আমি এটা সমর্থন করি। ইলিয়াস হোসেন আপনার কাছে প্লিজ, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এখন আপনার সমস্যা নাই। এই নাইম ভাইরার হ্যাঁ না প্লিজ আপনি বলুন, আপনার কথা শোনার জন্য আমরা দীর্ঘ অনেক বিশাল লাইন ওখানে অপেক্ষা করছি আপনার কথা শোনার। জি আচ্ছা শোনেন, এখন যে প্রথমে একটা কথা বললাম না যে আজকে আমাদের সামনে এমন একজন মানুষ, মানে আমার খুব পছন্দের একজন সাংবাদিক নাইম ভাই, ওনার উপরে যত ক্ষোভই থাকুক না, আপনি যেভাবে সবার পছন্দের আপনি শুধু ইলিয়াস, আপনি এটা বলছেন কেন? আপনি প্রথমত ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের ব্যাপার না, কিন্তু আপনার যদি আমার কোনো কাজে মনে হয়ে থাকে যে এই জায়গাটাতে এই কারণে বা কোনো কারণে আমি সরকারকে তেল দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলেন যে এই জায়গাটা আপনার যে আপনি দেবেন না, এটাও সত্যি কথা। যে আপনি যে কথাগুলো বললেন না, যে আপনি বলেই যাবেন যে আমাদের এই ডিজিটাল যে নিরাপত্তা অ্যাক্ট যেটা হয়েছে এটার বিরুদ্ধে আপনি কথা সব সময় বলে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে কথা বলবেন কোথায়? ধরুন একজনের জ্বর এসছে, টেম্পারেচার হাই, তাকে আপনি নিয়ে ঠান্ডা পানির ভেতরে অথবা ডিপ ফ্রিজের ভেতরে নিয়ে ঢুকায় রাখলেন, দিস ইজ দ্য ট্রিটমেন্ট? আপনাকে তো নাপা খাওয়াইতে হবে অথবা ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, এইসব করতে হবে। ঠান্ডা পানিতে ডুবাই রেখে তো লাভ নাই। এখন আপনি একজনের নাম বলেছেন, শ্যামল দত্ত প্লে কার্ড নিয়ে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে। উনি তো হিন্দু, মুসলমান হলে উনি রোজা রাখতেন যে এই আইনটা হয়েছে এখানে। ওনারা চান, এটা ওনারা মনে মনে চান, প্রত্যাশা করেন যে এই ধরনের আইন হোক, বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা না থাকুক, এটা শ্যামল দত্তরা চান। কারণ শ্যামল দত্ত যখন টকশো করে কিংবা কোনো আলোচনায় থাকে, তখন বুঝতে খুব কষ্ট হয় তিনি কি শ্যামল দত্ত নাকি ওবায়দুল কাদের। সেই কারণে ওনাদের কাছে এই কি আন্দোলন করে না করে এইসব শোনা আর মিস্টার বিনের কার্টুন দেখা একই জিনিস। আপনি একটা কথা বললেন যে সাংবাদিকতাতে এখনো অনুসন্ধানী রিপোর্ট হচ্ছে। আমি ইলিয়াস পরপর দুবার প্রথম আলোর শ্রেষ্ঠ অনুসন্ধানী রিপোর্টার, আমি ইলিয়াস। আমি জানি আমাকে তখন কি ফেস করতে হয়েছে। কারোর ক্ষমতা ছিল না আমার বিরুদ্ধে এসে মামলা করে। আমি যেসব নিউজ করেছি তার জন্য আমার বিরুদ্ধে এসে মামলা করবে, মানে ডিজিটাল নিরাপত্তা অ্যাক্টের যে ধারা, হ্যাঁ মামলা হয়েছে, মানহানি যেটা হয় আপনার নামে, আমি ফরশিওর যে আপনার নামে মামলা অনেকগুলো আছে, কারণ আপনি অনেক বিষয় নিয়ে, স্পর্শকাতর বিষয় নিয়ে লেখালেখি করেন। তো এটা তো সাংবাদিকতার জীবনে মানে একটা অলংকারের মতো।
মামলা হয়েছে, সেই মামলায় কিছুই হয় নাই, হাজিরা দিতেও যায় নাই, সেই মামলাগুলো এখন আমার জন্য বিরাট পাহাড়। তো তখন কিন্তু কিছু হয় নাই, কিন্তু আজকে যে সময় বসে আপনি কথাটা বলছেন যে হসপিটাল নিয়ে পর্দা কেলেঙ্কারি, তারপরে ওই যে ইয়ে যন্ত্রপাতি কেলেঙ্কারি নিয়ে নিউজ হয়েছে, এর পরের কথাটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন। তারপর থেকে হসপিটালের কোনো নিউজ করা সাংবাদিকদের জন্য পরিচালক নানান ধরনের কতগুলো ধারা এখানে যুক্ত করা হয়েছে, কত নিয়ম সেখানে ঝুলানো হয়েছে হসপিটালের ফটকে, সেটা আপনি খুব ভালো করে জানেন। তার মানে হচ্ছে সেটা করতে দেয়া ইলিয়াস, হবে। আপনি কন্টিনিউ করেন, আমি আপনাকে হেল্প করার জন্য, আপনি আমার উপর রাগ করেন না, কিন্তু কথাটাতে হেল্প করার জন্য বলি, আপনি বিস্তারিত Please, বলেন। জি এই যে ওই ঘটনার পরে এই সর্বশেষ যে 20 কোটি টাকা খাবারের বিল, এই রিপোর্টটা কিন্তু ভাই গত এক সপ্তাহের মধ্যে ঘটেছে, এবং এটা ঢাকা মেডিকেল কলেজের বিষয় নিয়ে। কখন এটা হয়েছে? যখন আপনার কথা মতো মেডিকেল কলেজগুলিতে আর তথ্য পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট এখনো তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টা যেটা দাঁড়ায় ইলিয়াস ভাই, যে সব সাংবাদিক, আপনি প্রথম আলোর রিপোর্টার, আপনার পত্রিকারই আরেকজন রিপোর্টার কোনো একটা রিপোর্ট হন্যে হয়ে খোঁজে, সে পায় না, কিন্তু আপনি পেয়ে যান। আবার অনেক পত্রিকার রিপোর্টার, আমরা যখন ইয়াং রিপোর্টার ছিলাম, আপনাদের চাইতেও আরেকটু ইয়াং, যখন আমার ইয়াং রিপোর্টার হিসেবে ক্যারিয়ার শুরু, তখন আমাদের চিফ রিপোর্টার একটা কথা বলতেন যে নাইম সাহেব, এই যে আপনি বাইরেছেন রিপোর্টের পিছনে, ঢাকা শহরের 250 রিপোর্টার এটার পিছনে দৌড়াইতেছে, সুতরাং কে পাবে এটা তার দক্ষতা। তো এখানে কিন্তু কিছু প্রফেশনাল দক্ষতা, অদক্ষতা, যোগ্যতা অযোগ্যতার ব্যাপারও আছে। রাষ্ট্রের আইন কানুন, ভয়ের পরিবেশ, সমস্ত কিছু সত্য, কিন্তু এটার সাথে এটাও সত্য যে অনেক সাংবাদিক পারে না, অনেক ইলিয়াস হোসেন কিংবা মানে অলিউল্লাহ নোমান, ওনারা পারেন, কিন্তু আরো অনেকে পারেন না। কিন্তু ভাই, তাদের আপনার মতো বলার সুযোগও নাই। তা আমি বলছি, আমি কিন্তু আপনার সাথে ভিন্ন মত হচ্ছে না, কিন্তু আমি বলছি যে এখনো বাংলাদেশে ঝুঁকি নিয়ে লোকজন রিপোর্টিং করছে। একদম মন্ত্রী অফিসে আসে না, কাজকর্ম শ্লথ, রিপোর্টিং হচ্ছে, সমস্যাগুলি দেখানোর চেষ্টা করছি আমরা বাংলাদেশের এই যে নানান সংকটের ভিতরে, তারপরও কাজ করার চেষ্টা করছি। বলেন ইলিয়াস ভাই। আচ্ছা, এখন ওই জায়গাটাও যদি আপনি বলেন, তাহলে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে আপনাকে ট্রিটমেন্টটা তো করতে হবে ঠিক জায়গা মতো। আপনার পায়ে ব্যথা হলে মাথা ট্রিটমেন্ট করে তো লাভ নেই। এখন আমরা সব কিছুর উপরে আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো মেনে নিলাম। মনে করুন যে আমার ক্যাপাসিটি আছে, আপনার ক্যাপাসিটি আছে, আপনি একটা নিউজ অনুসন্ধানী নিউজ করে আনলেন, এই নিউজটাকে হসপিটালের ভেতরে ঢুকে তারপর করে আনা হচ্ছে। এখন যা হচ্ছে সেটা হচ্ছে মানে জাস্ট ওই আপনি ভাত খেতে গেলে প্লেট থেকে 2-1টা ভাত পড়ে যায় না, সেরকম দুর্নীতির একটা একেবারে স্বর্গ রাজ্যের মধ্য থেকে 2-4টা ঘটনা বের হয়ে যাচ্ছে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, আমার মনে হয় আপনার দৃষ্টিগোচর হয়েছে বিষয়টা। শেখ হাসিনার মেয়ে জামাই, পুতুলের জামাই, একটা দেশে এখন বন্দী আছে। এটা সত্য কি মিথ্যা? কোন পত্রিকাতে নিউজ হয়েছে সেটা নিয়ে? পাপলুর বিষয় নিয়ে নিউজ হচ্ছে, সেই বিষয়ের সাথে কি তিনি একাই জড়িত? এর সাথে অনেকের নাম উঠে এসছে। সেই দেশের পত্রিকা, সেই দেশের পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেগুলো আপনি নিশ্চয়ই জানেন। তাদের নিয়ে বাংলাদেশের পত্রিকা কি কথা বলেছে? সেই দেশ কথা বলছে, কিন্তু বাংলাদেশের পত্রিকা, টেলিভিশন সেটা নিয়ে কথা বলছে? বলছে না। কেন বলছে না? সেটারও একটা পার্শ্ব প্রতিক্রিয়া। বিষয়টা আসছে এখন সব আমি মিলে আসছে। আমি আমি যে কথাটা ব্যাপকভাবে বলছি, আসছে। সেই কথাটা আপনার জায়গায় বসে আপনি বলতে হয় না, প্লিজ একটু বলতে দিন। তো আপনি যখন কিনা একটা নিউজ করবেন, করার পরে যেমন 20 কোটি টাকার কথা যেটা বললেন, সেই বিষয়টা নিয়ে নিউজ করার পরে নিউজটা কি ফেক ছিল? অবশ্যই না। এখন এসে কি দাঁড়িয়েছে, মানে এন্ড অফ দা ডেতে এসে দাঁড়ালো কি, সেই সাংবাদিক যে নিউজ করেছিল সে হচ্ছে ভুয়া নিউজ করেছে, তার নিউজের ধরনটা ঠিক হয় না, সে না বুঝেই করেছে। একজন ব্রিগেডিয়ার জেনারেল যখন হসপিটালের পরিচালকের পদে বসে বলেন যে এই বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতিতে কোন সাংবাদিকের ক্ষমতা আছে তাকে চ্যালেঞ্জ করে আবার ফের আরেকটা নিউজ করা? কখনোই না। তাকে মানে এটা তো হচ্ছে অন রেকর্ড, অফ দা রেকর্ডে তাকে আরো কত কিছু করা হয়েছে সেটা সেই জানে, আমি হয়তো অনুমান করতে পারি। তো খুলনাতে যেদিন নির্বাচন হয়, এই লাস্ট যে আপনার জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের রাতে খুলনাতে একেবারে
স্পেসিফাই করেছেন একদম কোট আনকোট টু দ্য লাইন, আপনার সে নিউজটা করেছে যে এত ভোটার আছে আমার এই আসনে, এত ভোটার দেখানো হয়েছে। অর্থাৎ তার চাইতে প্রায় আমার ঠিক একজ্যাক্ট ওই ফিগারটা মনে নাই, তার চাইতে অনেক হাজার ভোট বেশি দেখানো হয়েছে। 22,000 ভোট বেশি দেখানো হয়েছে, আমার মনে নাই। 22,000 ভোট। যখন সেটা করলো, সেই প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার কিংবা ওই সংশ্লিষ্ট যে ভোট কেন্দ্রের যে রেজাল্ট, সেটা কোনো কিছুই বাতিল করা হয়নি। করা হয়েছে কি, সেই সাংবাদিক জেলে গিয়েছে। আপনি সারাদিন বসে স্বাস্থ্য খাতের বিরুদ্ধে কথা বলছেন, সেখানে শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে একজন সফল স্বাস্থ্যমন্ত্রী বলে তিনি টেলিভিশনের সামনে জাতির উদ্দেশ্যে কথা বলছেন। সেই দেশে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাসিমের বিরুদ্ধে সমালোচনা করলে আটক হবে। ভেরি সিম্পল, হতেই হবে তাকে। কারণ শেখ হাসিনা যেটা বলে, আর একজন আপনি কোথাকার কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বললে তাকে আটক করা হবে না। কারণ শেখ হাসিনা যেটা বলে সেটাই সত্য। এটা আমাদের সাংবাদিক নেতা যারা আছে তারা তো তার সামনে গিয়ে সেটাই প্রমাণ করেন। অতএব আমি ছোট মানুষ, তো আমি কথাও বেশি বলছেন। নাইম ভাই আজকে অনুষ্ঠানের মধ্যমণি, তিনার কথা শোনার জন্যই মানুষ আসলে আমাদের অভিযোগ, আমাদের ক্ষোভ যাই আছে সেটাও আমরা ওনার উপরেই ঢালছি। দর্শকও যারা আছে তারাও হচ্ছে গিয়ে ওনার কথা শোনার জন্যই বসে আছে। আমি সব শেষ শুধু ছোট্ট একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে, আমি জানি না এরপর আমার সুযোগ আছে কিনা, সেই প্রশ্ন হচ্ছে নাইম ভাইয়ের কাছে। উনি তো সবসময় খুবই মানে সাদাসিধা ভাবে আক্রমণ করে কথা বলেন না, কিন্তু সাদাসিধা ভাবে উনি সত্য কথাটা বলেন। আমাদের দেশে শেষ যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা কি আসলেই বৈধ, নাকি এই নির্বাচনের মধ্যে ভেজাল ছিল? এই প্রশ্নটা আমি শুধু শুনতে চাই। এবং সেটা নিয়ে আমাদের দেশের পত্র পত্রিকা টেলিভিশন যে ধরনের নিউজ করেছে, কোথায় কোন জালিয়াতি হয়েছে, আরে ভাই জালিয়াতি, 2-4টা জালিয়াতির খবর দিয়ে কিছু লাভ নেই তো। পুরো ব্যবস্থাটাই তো ভুল ছিল, পুরো ব্যবস্থাটাই তো ছিল জোর করে চুরি করে ডাকাতি করে নির্বাচনে জিতে আসার। অতএব এটা নিয়ে আমি নাইমুল ইসলাম স্যার বলেই সম্বোধন করছি, আমার স্যারের কাছে আমার প্রশ্ন যে তিনি এটাকে কিভাবে দেখেন। জি নাইম ভাই, আপনার কাছে অনেক অনেক আমি না মানে আমি এটাই বলি, আমি কিন্তু অনুষ্ঠানটা কেমন হবে আই ওয়াজ নট অ্যাওয়্যার। মানে ধরেন এখানে কি ধরনের ডিজিটাল নিরাপত্তা সম্বন্ধে থাকি। আমি আসছি। তো আমার কথাটা হলো যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা, সেটাও আসলে এটা আমার একটু অপরাধ হয়েছে। আমি মোটামুটি মানে আলাদা কোনো ওই যে আইন কানুনের কাগজপত্রগুলি অন্তত হাতের কাছে রাখতাম আর একটু বোঝানোর জন্য, বাট তাতে কোনো সমস্যা হয়নি আলোচনা। এখন আলোচনাটা যেভাবে গেছে, মানে আমি এই অনুষ্ঠানটা আপনার অনুষ্ঠানটা সম্পর্কে পরিচিত না বলে, না আপনার এই অনুষ্ঠানটা সম্পর্কে আমি পরিচিত না বলে কিন্তু আমার কোনো অসুবিধা নাই। আমি একটা কথা বলি ভাই, আমি যখনই কোনো টক শো বা এই জাতীয় অনুষ্ঠানে আমি বিনা বাক্য ব্যয়ে রাজি হই। কেন রাজি হই? কারণ আই টক ফ্রম মাই হার্ট। এখন when you talk the truth, you don't have to think twice or thrice. কারণ আমি যেই পরিস্থিতি কথা বলি, কথা আমার একই হবে। আমাকে রিমান্ডের পরিবেশে নিয়ে কথা বললো একই হবে। আমি চেষ্টা করি, আমি নিজেকে বলছি না যে আমি একজন অসাধারণ সৎ ব্যক্তি, কিন্তু আমি মোটামুটি রিজনেবলি স্বচ্ছ ধরনের ব্যক্তি। তো ইলিয়াস ভাইয়ের ওই প্রশ্নটার আমি প্রথমে জবাব অ্যাড্রেস করি। সেটা হচ্ছে যে গত নির্বাচনটা কেমন হয়েছে উনি এটা আমার কাছ থেকে শুনতে চান। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে নির্বাচন। এখন এরপরে আরো যদি ব্যাখ্যা করতে চান, আমি কিন্তু ব্যাখ্যা করতে প্রস্তুত। তাহলে একটা পূর্ণাঙ্গ আলোচনা হইতে হবে বিগত নির্বাচন কেন, কি হয়েছে। আই এম রেডি। আমি আপনাদেরকে অফার দিয়ে রাখলাম, আপনারা সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বললে এগুলি নিয়ে আমার কথা বলার মানে আগ্রহ আছে, এগুলি আমার আগ্রহের বাইরে না। কিন্তু এটুকুই আমি বললাম, আপনি যতখানি অপছন্দ করছেন ওই নির্বাচনটাকে, আমিও মনে করছি যে, মনে করি না, আমরা মনে করি, আমি মনে করি যে এই নির্বাচনটা অত্যন্ত বাজে নির্বাচন হয়েছে। এখন এই যে আমি বাজে নির্বাচন হয়েছে বললাম, দেখেন ভাই, এখন আমরা কোভিডের যুগে বাস করছি। এখন একজন কোভিড আক্রান্ত হলে আপনি খেয়াল করবেন কথাটা ভাই, একজন 65-70 বয়সের বেশি মানুষের যখন কোভিড হয়, তার ক্ষেত্রে বেঁচে যাওয়ার চান্সেস অত্যন্ত লো থাকে। আবার
ওই 70 ঊর্ধ্ব ব্যক্তিটা যদি অন্য কোনো অসুস্থতার ইতিহাস থাকে, যেমন মানে কিডনির প্রবলেম, যেমন তার মানে ডায়াবেটিস, এইরকম কতগুলি প্রিকন্ডিশন যদি থাকে, তার আগের পুরনো অসুখ বিসুখ, তখন তার বেঁচে থাকার আশঙ্কাটাই 100% পায়, 99%। কিন্তু একজন তরুণ লাইক ইলিয়াস হোসেন, উনার কিন্তু বেঁচে থাকার চান্সেস about 98% or even more। তো এখন আমাদের একটি নির্বাচন কেন সবচেয়ে পচা হয়, এইটার গল্প শুধু একটি নির্বাচনের আলোচনা দিয়ে কোনোদিন ন্যায়সঙ্গত সমাধানের জন্য উপযুক্ত নয়। আমার কথা হলো এটা। আমার বাবা বিএনপি করতেন, এই বাংলাদেশ আমলে বিএনপি করা, আপনাদের কেউ জানেন কিনা জানি না। উনি জিয়াউর রহমানের সময় কুমিল্লার দেবিদ্বার থেকে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আব্বার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রফেসর মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদ আমার বাবার তুলনায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুপরিচিত, কিন্তু ফর সাম রিজন অর দি আদার আমার বাবা আমার এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। এভরি পসিবিলিটি ওয়াজ যে নির্বাচনে উনি জিতবেন। মুজাফফর আহমেদ সাহেব টায়ার্ড হয়ে গেছেন, ওনার সারা দেশের রিসোর্স কর্মী বাহিনী নিয়ে গেছেন, কিন্তু কাজ হচ্ছে না। কারণ এই যে বিভিন্ন দেশের অংশ থেকে লোকজন এনেছেন আমাদের এই গ্রামীণ জনপদে, এটা ইট ওয়াজ নট ইউজফুল। আর এমনিতেও আমাদের দেবিদ্বার এলাকাটা বিএনপি, মানে মানে এই কুমিল্লা এলাকাটা তো একটু বিএনপি এলাকা, যারা জানে তারা জানে। তো ওই মনোভাবটাতে সামহাও আব্বার মানে আব্বার ফেভারে ছিল জিনিসটা, ইলেকশনটা। কিন্তু ইচ্ছা করে আব্বাকে হারানো হয়েছে। এখন আপনি বলবেন আমি জানি কিভাবে। আমার মাকে তৎকালীন একজন জয়েন্ট সেক্রেটারি হোম অ্যাফেয়ার্স টেলিফোন করে বলেন, ভাবি ভাই সাহেবরে তো বললে লাভ হবে না, আর আমরা চাই উনি ইলেকশনটা করুক, কিন্তু আমরা কিন্তু নির্দেশিত যে প্রফেসর মুজাফফর আহমেদকে পাশ করায় আনতে হবে, কারণ পার্লামেন্টটাকে যদি গ্ল্যামারাস দেখাইতে হয় আমাদের যে কয়েকজন বিরোধী দলীয় নেতাকে পাশ করাইতে হবে। নুরুল ইসলাম খান সাহেবের জন্য আনফরচুনেটলি এর মধ্যে একজন হচ্ছেন প্রফেসর মুজাফফর আহমেদ। দিস ইজ মাই ফ্যামিলি। তো আম্মাকে উনি বললেন, ভাবি আমি শুধু ফোন করছি, আপনি যদি ভাই সাহেবের 10,000 টাকা খরচও কম করাইতে পারেন বুদ্ধি শুদ্ধি করে, তাহলে 10,000 টাকা বেঁচে গেল। দিস ইজ দি মেসেজ দ্যাট ওয়াজ গিভেন টু মাই ফ্যামিলি। তো এইগুলি তো আমরা বছরের পর বছর নানান, আমি বলছি তো, আমি তো 91 সালে গ্রেফতার হয়েছি, এটাও তো একটা দীর্ঘ আন্দোলন। সেই আন্দোলনের সঙ্গে তো আমরাও যুক্ত ছিলাম ভাই সাংবাদিক হিসেবে, কিন্তু আমরা গ্রেফতার হয়েছি প্রথম 6 মাসের মধ্যে। তো এইগুলি আমি দেখি আমার সাংবাদিকতা পেশার ঝামেলা হিসেবে, হ্যাজার্ড হিসেবে। যেমন আমি মিলিটারিতে গেলে শক্ত জুতা পরতে হবে, শক্ত শক্ত কাপড়ের ড্রেস পরতে হবে, আদারওয়াইজ আমি খুবই কমফোর্টেবল, সস্তা হইলেও আরামদায়ক কাপড় পরি। আমার শরীরে এটা মানানসই হইলো হয় না, আরামদায়ক হয় না, আমি ভালো লাগে না। কিন্তু আমি মিলিটারিতে গেলে আমার এটা হইতো না। দিস ইজ এ হ্যাজার্ড, যেটা জার্নালিজম প্রফেশনে গেলে, জার্নালিজম ক্যান নট বি আরামের পেশা, এটা সারাক্ষণ টেনশনের ব্যাপার। আমার 3টা মেয়ে ভাই, এই 3টা মেয়েকে নিয়ে থ্রেট করা হয়েছে টেলিফোনে। আমি আমার সমস্ত থ্রেট, আমার গাড়ির উপর বোমা হামলা থেকে শুরু করে আমার বাড়ির উপর হামলা, আমার বাসার ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করা, প্রেসে আগুন দেওয়া, কোনো কিছুতে আমি ভয় পাই নাই। আমার টেলিফোনে সাধারণ থ্রেট ভয় পাই নাই। কিন্তু আমার যখন 3টা মেয়েকে নিয়ে করা হয়েছে, আমি কিন্তু সত্যি ভয় পাই আমার ফ্যামিলিকে 1 বছরের জন্য দেশের বাইরে পাঠিয়েছিলাম ভয়ে। অন্য কিছু করি নাই, আমি জিডি করি নাই, প্রেস কনফারেন্স করি নাই, আমি কোনো বিবৃতি দেওয়াই নাই। কেন দেওয়াই নাই? আমি চাইছি যে এটা চান্স নেই, এটা যেই করতেছে এটা পরে হয়তো থাকবে না। এইগুলি কিন্তু সবই কৌশল, আমাকে আমার কৌশল করে করতে হয়েছে। সো আমার মনে হয়, আমি আবারও হয়তো এখন আলোচনা প্রায় শেষ পর্যায়ে, আমি বলবো যে ডিজিটাল নিরাপত্তা আইন আমি ভীষণ অপছন্দ করি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সাংবাদিকদের জন্য অন্তত এটাকে গ্রহণযোগ্য করার জন্য আগামী দিনের সকল প্রচেষ্টায় আমি আমার শ্রম এবং ঘাম
মেধা সবকিছু নিবেদিত থাকবে, কিন্তু একটা আইনের ছুতায় আমার যতক্ষণ সাধ্য সামর্থ্য থাকবে, আমার বুদ্ধি বিবেচনা কৌশল, এবং অলিউল্লাহ ভাই বলছিলেন এটা কৌশলের ব্যাপারে, কৌশল কিন্তু একটা না। প্রেস রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হইলো আমার যে হয়তো 111টা কৌশলের একটা, আরো কৌশল আছে, সাংবাদিকরা কৌশল। এই আইয়ুব খান যখন শাসনভার সেটাই আমি নেয়, বলছি। জি, কৌশল আমাদেরকে কৌশল নানান আমি বলছি যে কৌশলে করতে হবে। কৌশল বলতে আমি বলছি যে কৌশল করে রিপোর্ট বের করে নিয়ে আসা, এটা আমরা 2 মিনিট হ্যাঁ অবশ্যই 2 আমরা মিনিট করে এটাই আমরা চেষ্টা করব। জি জি 2 মিনিট করে জি, আমি সবার কাছ থেকে বিদায়ী ভাষণ নিব, বিদায়ী কথা শুনবো জনাব অলিউল্লাহ নোমান। এবং আমি দর্শকদের বলবো অবশ্যই আপনার অন্যান্য প্রোগ্রামগুলি দেখার জন্য আমার আইডিটাকে ফলো করবেন এবং আমাদের পেজ এবং গ্রুপে অবশ্যই ফলো করবেন, থাকবেন সেখানে। অলিউল্লাহ নোমান, আপনার কাছে শেষ কথা শুনতে যাচ্ছি। তো শেষ কথা, আমরা তো আজকের আলোচনা ছিল অনেক সুন্দর আলোচনা। নাইম ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম, আমাদের সিনিয়র, আমরা নাইম ভাইয়ের কাছ থেকে আমরা মূল আলোচনা শুনছি, এবং বাংলাদেশের যে পরিস্থিতি তার কিছুটা আমরা ওনার কাছ থেকে আমরা আভাস পেয়েছি। মূল কথা যেটা নাইম ভাই যেটা সর্বশেষ দিকে ইলিয়াস যে প্রশ্নটা রাখছিলেন এবারে ইলেকশন নিয়ে, এবং নাইম ভাই যেটা বলছেন যে বাংলাদেশে ইলেকশন শুধু এই ইলেকশন না, আরো কিছু ইলেকশন, উনি কিছু উদাহরণও দিয়েছেন ওনার ব্যক্তিগত, ওনার পারিবারিক একটা ইলেকশনের অংশগ্রহণের উদাহরণ দিয়ে। আমি শুধু এটাই বলতে চাই, বাংলাদেশের যে ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে আইন করা হয়েছে, এটা তো একটা কালো থেকে কালো আইন। সুতরাং শুধু এই কালো আইনকে শুধু এই আইন দূরীভূত করার জন্য আমাদের কথা বললে হবে না। বাংলাদেশে যে পর্যন্ত একটা গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে, জনগণের কথা বলার অধিকার যে পর্যন্ত প্রতিষ্ঠা, শুধু সাংবাদিকদের জন্য না, আমি যারা ফেসবুক ইউজ করে, ফেসবুক ইউজারদের জন্য এই আইনটি একটু বড় হুমকি। সুতরাং শুধু আইনের কথা শুধু বলে লাভ নাই, বাংলাদেশের দরকার একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। যে পর্যন্ত সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসবে, সে পর্যন্ত বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার পাবে না, কথা বলার অধিকার সংকুচিত থাকবে। এবং এমনকি এখন কথা শুধু সংকুচিত না, এখন কথা বলার অধিকার মোটামুটি একদম বন্ধই হয়ে গেছে। মানুষ কথা বলতে এখন ভয় পায়। সুতরাং মানুষ যাতে নির্বিঘ্নে তার মনের কথাগুলো বলতে পারে, মানুষ যাতে নির্বিঘ্নে সরকারের বা যেই সরকারে থাকুক সরকারের দুস্তুটি নিয়ে সমালোচনা করতে পারে, সেই পরিবেশ, সুস্থ সুন্দর পরিবেশ তৈরির জন্য একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার দরকার। এই সরকার, ইলিয়াস যেটা বলছে যে রাতের যে অন্ধকারের যে ভোট ডাকাতির যে একটা সরকার, এই সরকার থেকে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন মতো আইনই আশা করব। এর চেয়ে ভালো কিছু আশা করা ঠিক হবে না, উচিত হবে না। সুতরাং রাতের অন্ধকারের সরকার নয়, আমার মনে হয় একটা সুন্দর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের দেশের কথা বলার অধিকার ফিরে আসবে না। সাংবাদিকতাকে সংকুচিত করতে দেখেছি, তো ডেফিনেটলি এই সরকার আমলে অবশ্যই অতিরিক্ত হচ্ছে, তা ঠিক। তবে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যাদের ভূমিকা রাখা দরকার, আমি আমরাও যদি নিষ্ক্রিয় ইলিয়াসের থাকি, একটা অংশের রেসপন্ড করি নাই, খানের মতো লোকরা যদি এটা নিষ্ক্রিয় হচ্ছে থাকে ওই যে তাহলে পুতুলের হাজবেন্ড সংক্রান্ত। এটা কিন্তু আমার লাস্ট সুযোগ দিলে 1-2 মিনিট আমি জি আপনার কাছে আসছি এখন। এই পর্যায়ে ইলিয়াস হোসেন, জি ইলিয়াস হোসেন আপনার কাছে আসছি, 2 মিনিট। জি জি আমি আমার এটা শেষ সময়, শেষবারের মতো বলছি, সেটা হচ্ছে যে আজকে ধরুন আমি ইলিয়াস হোসেন, আমি আমাদের ওলিউল্লাহ নোমান ভাই, কনক সরোয়ার বলেন, মাহাতির ফারুকী বলেন, অনেক সাংবাদিক বাংলাদেশ থেকে এখন বাইরে আছে। তো আমরা তো সেরেই আসছি, আসলে আমাদের আর ক্ষতি হওয়ার কি আছে, যা আমরা যেখানে আছে এখানে এখন যেভাবে বাঁচার দরকার সেভাবে বাঁচার চেষ্টা করছি, স্ট্রাগল করছি। তো কিন্তু আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকি, আমার জায়গা থেকে আমি বলছি যে আমি অনেকের, আমার পরিচিত একটা খবর জানতে পারি, তাদের এলাকা ভিত্তিক কিছু, আমরা তো শুধু আইন নিয়ে কথা বলছি, আসলে আইনের বাইরে অনেক কিছু বাংলাদেশে ঘটছে। আপনি যদি এখন বাংলাদেশের কোন একটা থানায় যান, ওই থানায় ওসির চাইতে বেশি ক্ষমতা হচ্ছে ওই এলাকার, মানে এমপি তো অনেক পরের কথা, একটা ওয়ার্ডের যুবলীগ বা ছাত্রলীগের সভাপতি, এদেরই অনেক দাপট। ওনাদের রেফারেন্স ছাড়া আপনি থানায় গিয়ে কোনো আসামির জামিন করানো বা কোনো আসামির জামিন হবে না, কিন্তু ওনাকে নিয়ে গেলে হবে না সেটা না, উনি গেলে সবকিছু সম্ভব। এরকম চলছে, এক্সেপশন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। অতএব এই আইনের বাইরে আরো যা হচ্ছে সেটা হচ্ছে, ধরুন আপনি ফেসবুকে কিছু লিখছেন একটা কিছু, যেমন ধান কাটা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, যে হাহা রিয়েক্ট দিয়েছে একজন ছাত্রলীগের একটা ধান কাটার ইতে, হাহা রিয়েক্ট দিয়েছে।
তার জন্য সেই ছেলেকে, এই ভিডিওটা আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, ইউটিউবে সেই ভিডিওটা ছিল, রিয়েক্ট কেন দেওয়া হয়েছে, তাকে বেদম পেটানো হয়েছে ঘরের মধ্যে আটকে। তো দেশব্যাপী এই যে আইনের কথা বলছি, আইনের বাইরেও আওয়ামী লীগের লোকজন যে ধরনের একক একটি নিয়ন্ত্রণ নিয়েছে দেশের, সেটার কাজটা করছে। তো আজকে মানুষকে কেন বলতে হচ্ছে আপনার, আমি ঠিক জানি না আপনার যে পেজে এখন লাইভটা যাচ্ছে সেখানে দর্শকের মতামত কি, দর্শক কি মতামত দিচ্ছে আমি জানি না, কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু শুনতে চায় সাংবাদিকদের কাছ থেকে, সেই কথাগুলো তারা শুনতে পারে না, যে কারণে তারা নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে তাদের ফেসবুকে অনেক কথা ইঙ্গিতপূর্ণ ভাবে, নাইমুল ভাই যেটা বললেন যে ঘটনা কিন্তু সত্য, অনেক কিছু আছে যেটা মানে আপনি যদি টাচ করতে পারেন জায়গা মতো, যেমন পর্দার বিষয়টা, এরকম পরিস্থিতির মধ্যে এসে পর্দার বিষয়টা এসছে, কারণ কি, কারণ এটা একজন সাংবাদিকের হাত ধরে এসছে। ওইটা যদি একজন সাধারণ মানুষের, ওই হসপিটালের কোনো চিকিৎসক কিংবা কারো হাত ধরে আসতো, তাহলে কিন্তু ওই চিকিৎসকের চাকরি যেত, এটা কিন্তু নিউজ হতো না তখন আর। যেটা আমরা চিটাগাঙে দেখেছি যে নোমান নামে একজনের সাথে ওই যে কথোপকথনের একটা ভিডিও বের হয়েছে। এখন আমরা কি দেখছি, আসলে তো দেশের অবস্থা ভয়ঙ্কর, যেটা সরকার এতদিন চাপা দিয়ে এসছে, কিন্তু সেটা কিন্তু নিউজ হয়নি, কারণ সে চিকিৎসক বলেছে। এরকম মানুষ যখন নিজে থেকে বলছে, সেটা যত গঠনমূলকই হোক, যত তথ্য উপাত্ত নিয়েই হোক, মানুষ বললে সেই এলাকায় যেই ফেসবুক আইডি থেকে এটা করা হয়েছে, সেই এলাকার আওয়ামী লীগের নেতা যা আছে, তাদের বিভিন্ন টর্চার সেল থেকে শুরু করে পার্টি অফিস, এইসবে ডেকে নিয়ে তাকে সেট করা হচ্ছে, তার ফেসবুক ঘেটে দেখা হচ্ছে কার কার সাথে তারা কথা বলছে, এই বিষয়গুলো হচ্ছে। আমি গতকালকে কেন, ঠিক গত 2-3 দিন আগে, নাইম ভাই নিশ্চয়ই চেনবেন, নোমান ভাইও চেনেন, হাসান সোহরাওয়ার্দী, যিনি 9ম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্যান্টনমেন্ট মানে সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ একটি ডিভিশন, এটা 9ম পদাতিক ডিভিশন, যেটা সাভারে আছে, তিনি জিওসি ছিলেন, সেই ব্যক্তির ফেসবুক আইডি গায়েব করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি এখন সরকারের বিরুদ্ধে সমালোচনা করে কথা বলে। আরে ভাই, যখন সময় ছিল তখন বলেন না, এখন ঘেউ ঘেউ করে লাভ নাই তো। আপনি কোথাকার জেনারেল না মেজর জেনারেল ছিলেন, আপনার রিটায়ার্ডের পরে আপনার দাম আছে নাকি? এখন বলে লাভ আছে? আজকে যারা ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলে তারপরে সরকারকে প্রমোট করে, মানে সব দোষ হচ্ছে এর, ও তার, শেখ হাসিনা খালি ভালো। তো শেখ হাসিনা ভালো হইলে আপনি, খালেদা জিয়া আজকে জেলে আসে কেন? খালেদা জিয়া আমি কিন্তু অনেক বিজ্ঞ সাংবাদিকদের সামনে কথা বলছি, মানুষ হয়তো মনে করতে পারে মানে গুজব ছড়াচ্ছে কিনা, সে খালেদা জিয়ার কিন্তু নিজের অ্যাকাউন্টেও না, বা নিজে টাকা চুরিও করে নাই। কি হয়েছে, তিনার যে আজকে যে আপনার কনভিক্ট হয়েছে, সেটার কারণ হচ্ছে তিনার গাফলতির কারণে, তিনি তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে নাই। সেই অ্যাকাউন্টও তার নামের না, যে অ্যাকাউন্টে টাকা গেছে, যে অ্যাকাউন্ট থেকে এখন আবার এসে, সেটাও তার না। অতএব রাষ্ট্রীয় কোষাগারের টাকা তছরূপের দায়ে খালেদা জিয়া আজকে জেলে 2 বছর জেল কেটেছেন। সেটা যদি খালেদা জিয়ার ক্ষেত্রে হয়, শেখ হাসিনার বর্তমান বাংলাদেশে গত 2 দিন আগেও আপনি দেখেছেন যে ব্রিজ একটা উদ্বোধন হবে, তার আগে সেটা ভেঙে গেছে। এটাই তো হচ্ছে। আর চোখের সামনে 20 কোটি টোটি যা এখন বলতে চান, তা তো আপনারা নিজের চোখেই দেখছেন। যারা আওয়ামী লীগের লোকজন, তারাও যদি একটা হসপিটালে এখন চিকিৎসা নিতে যায়, সে দেখতেছে যে দেশের অবস্থাটা কি। এটা তো আর বলার কিছু নেই, আমাদের মুখ ফুটে বলার কোনো দরকার নেই, সবাই জানে। সেই জায়গা থেকে আপনি যদি সব শেষ শেখ হাসিনাকে প্রমোট করেন যে তিনিই হচ্ছে ভালো, কিছু বলার নেই। আর আমরা একটা নাটক দেখেছিলাম, আমি সেই নাটকের মধ্যে স্যার বলছেন যে গরুর রচনা বলতে, ওই যে একটা ছোট একটা ছেলে আছে, আমি ওর নাম জানি না, খুবই কমেডি নাটক টাটক করে। তো সে বলছেন যে স্যার ও দাঁড় করায় রাখছে, কোন একটা ঘটনার জন্য দুষ্টুমি করছে, তাকে দাঁড় করায় রাখছে, তখন বলছেন, আমি শেষ করে দিচ্ছি এটা বলি, তখন তাকে বলছে যে তুই যদি গরুর রচনা বলতে পারিস তাহলে তোকে বসতে দেওয়া হবে। সে গরু রচনা শুরু করছে যে গরু একটি গৃহপালিত পশু হলেও এটা আসলে গৃহে থাকে না। গরু আমরা কুরবানির হাটে অনেক গরু দেখতে পাই। কুরবানির ঈদে মা বাবাকে বলছে আপনার ডিপ ফ্রিজ কিনে দিতে, যদি কিনে না দেয় তাহলে নানুর বাড়ি চলে যাবে। ঈদে আমি অনেক, যদি ফ্রিজ কিনে তাহলে ঈদে অনেক গরুর মাংস খেতে পারবো। স্যারকে আবার ঠান্ডা করার জন্য বলছে স্যার আপনাকেও দাওয়াত দেবো, গরুর রচনা শেষ। বুঝছেন? তো আমি এই নাইমুল ভাইয়ের কাছে যে প্রশ্নটা করেছিলাম যে গত যে নির্বাচন অনেক বাজে, আমি কিন্তু জানতাম যে নাইমুল ভাইয়ের বাবা একজন সংসদ সদস্য ছিলেন। তো সেই সময় নির্বাচন বা 2001-এর নির্বাচন
বা 8-এরও নির্বাচন যেটাতে শেখ হাসিনা ক্ষমতায় এসছে, সেই নির্বাচনের সাথে যদি কথা বলা হয়, তুলনা করা হয়, এটা বাজে বলে কোনো কথা নাই। আজে বাজে এটা কোনো কথা না। কথা হচ্ছে শেখ হাসিনা অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, এটা বলতে হবে। কি হবে? আমি যেই দেশে আছি সেই দেশে ট্রাম্পের বিরুদ্ধে CNN নিউজ করেছে। আপনি খুঁজে নেবেন। ট্রাম্পের নিউজ করেছে যে ট্রাম্প 3312 বার মিথ্যা কথা বলেছেন। CNN নিউজ করেছে। ট্রাম্পের নামে, ট্রাম্পের বাসার সামনে 3000 গিয়ে না, ইলিয়াস ইউ আর রং, এটা মোর দেন 32,000 টাইমস। আমি 3000 আমি 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 আচ্ছা, এটা 32-33 বার। আচ্ছা, এটা 32 অফিসিয়াল, সেটা সাংবাদিক, সেটা সাংবাদিক এখানে নিউজ করেছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা নিউজ করেছে। তো নাইম ভাই, আমি, আপনি, আমরা কতদিন বাঁচবো বলেন? আজকে আমার উপরে কেন 21 টেলিভিশনের উপরে একা চাপ এসছে? 21 টেলিভিশন কি চাপ এসছে? 21 টেলিভিশনের যারা সাংবাদিক ছিল যখন, তারাও কিন্তু মনে করেছে যে সালাম গিয়েছে, সালামের কিছু কাছের লোকজন ইলিয়াস, কনক টনক এরা গিয়েছে, এখন আমরা ভালো থাকবো। কিন্তু একজনের আজকের বিষয় কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপার না, আজকের বিষয় কিন্তু ডিজিটাল নিরাপত্তা। না, আমি প্রধানমন্ত্রীকে ইলিয়াস নিয়ে হুসাইন, বলছি না, জি। আমি আমি ওই নিরাপত্তা অ্যাক্টের কথাই বলছি। যদি নাকি সেই জায়গাটা যদি হিট করা যায়, হয়তো 100 জন সাংবাদিক জেলে যাবে, 50 জন সাংবাদিক গুম হবে। হচ্ছেই তো, 1 জন 2 জন করে তো সারা দেশেই হচ্ছেই, প্রতিদিনই হচ্ছে না খুন ধর্ষণ, কি হচ্ছে না দেশে? সেটার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলছি, কিন্তু মূল ট্রিটমেন্ট যেখানে দেওয়ার দরকার সেখানে দিচ্ছি না। অতএব সেইটা ঠিক করতে হবে। আমার শেখ হাসিনাকে সরাসরি অ্যাটাক করার দরকার নেই, সেটা বাংলাদেশে বসে করা সম্ভব না। আমি নারায়ণ ভাইয়ের কাছে, ওনাদের মতো বিজ্ঞ সাংবাদিকের কাছে আমি সেটা চাইও না। ওনারা যেভাবে কথা বলেন আমাদের সেভাবে বলুন। অধিকারটাই কিন্তু যদি আমাদের আদায় হয়, বলতে হবে যে এটা একটা কথা অবৈধ বলার নির্বাচন। স্বাধীনতা যদি এটা ফিরে ঠিক, পাই, মানে তাহলে আমার ডেফিনেটলি অনেক কিছু করা সংবিধানের সম্ভব। এই ধারাকে এই নির্বাচন ভায়োলেট করেছে, যে কারণে এই নির্বাচনটা অবৈধ। That's all. জি, ধন্যবাদ ইলিয়াস হুসাইন। শেষ বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান আমি ইতি টানবো। জনাব নাইমুল ইসলাম খান, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে, পাশাপাশি আমি আপনার কাছে সেটাও জানতে চাইবো যে আমাদের এই গণমাধ্যমের যে শেকল পাড়ানো হচ্ছে, এটা আমি শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে বলবো না, আগেও করা হয়েছে, আপনি উদাহরণ টেনেছেন এসে, কিন্তু এটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? এভাবে যদি হতে থাকে তাহলে সত্যিকার অর্থে কিন্তু আমরা শুধুমাত্র সাংবাদিকরা তো একটা দায়িত্ব পালন করছে মাত্র, কিন্তু অবশেষে ক্ষতিটা কার হচ্ছে? রাষ্ট্রের হচ্ছে, জনগণের হচ্ছে, সরকারের হচ্ছে। কারণ আজকে সরকার যে আইনটা করে যাচ্ছে, আগামীতে অন্য কোনো সরকার আসে সেটার মিসইউজ আরো ব্যাপকভাবে করবে। এগুলি করার আসলে শেষ পর্যন্ত আমাদের গন্তব্যটা কোথায়? গণমাধ্যম কি আসলেই স্বাধীন, নাকি এটাকে অবশ্যই তার জায়গায় ফিরিয়ে আনা উচিত? বা কিভাবে ছোট্ট করে দিয়ে আপনি বলে আজকের অনুষ্ঠানে এটি রাখবো। থ্যাংক ইউ। আমার অবশ্য ওই যে ইলিয়াস ভাই একটা প্রশ্ন করেছিলেন ওই যে প্রধানমন্ত্রীর মানে কন্যা এবং তার স্বামী বিষয়। এখন বিষয়টা হচ্ছে, এটা অনেস্টলি আমার এই বিষয়ে জানা নাই। আমি এরকম ভাষা ফেসবুকে দেখেছি নাকি কারোর মুখে শুনেছি জানি না। সুতরাং এরকম একটা জানি না বিষয় নিয়ে কথা বলা আমার জন্য সম্ভব না। এখন এটা আবার দেখা হইতে পারে যে আমি বিষয়টা এড়িয়ে গেলাম না। আমি বলছি এই বিষয়ে যদি আমাকে তথ্যপত্র দেওয়া হয়, আমি বিচার বিশ্লেষণ করার সক্ষমতা রাখি। এবং আমি মনে করি, আমি করি না, তারপরেও একটা ছোট্ট আপনাকে ক্লু দেই। আপনি যদি, না আমি বলেন, এখানে ফুলের স্বামীর কোথায় কত নাম্বার, তার বাসার নাম্বার সবকিছু আমি জানি, আমার কাছে আছে সেগুলো, এবং সেই বাসার ফুটেজও আছে আমার কাছে। আপনি চাইলে আমি সেটাই তো। আর দ্বিতীয় হচ্ছে, আমি কিন্তু আপনাকে কথাটা আক্রমণ করি বলে, আমি বাংলাদেশের ওভারঅল বাংলাদেশের মিডিয়াতে এত বড় আক্রমণ ইলিয়াস ভাই, মানে আক্রমণও না, মানে আমি আপনাকে কিন্তু মানে বলি, আমি বাংলাদেশের সব মিডিয়াকে একটু ঢোকেন না। আমি বলছি যে আমার কথার মাঝখানে আপনি ঢুকে একটা ইনপুট দিলে আমি কিন্তু ওয়েলকাম করি। কেন করি? তাতে আমার কথাটাতে সাথে যতটা কাছাকাছি নিয়ে আসা যায় এটা সোজা হয়, সহজ হয়। সুতরাং এটাকে আমি মনে করি না যে এটা টকশো সমর্থনই করি। এটুকু বললাম, ভবিষ্যতেও যদি কোনোদিন কথা বলি ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি শুধু বলে দিই, যদি সম্ভব হয় আমাকে তথ্যপত্র দিলে যে কোনো দিন, অন্য কোনো দিন আমি এটা নিয়ে মানে আমার বক্তব্য এবং বিশ্লেষণ দিতে প্রস্তুত আছি, এটা জানিয়ে রাখলাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের যে আমরা মানে যে অবস্থা চলছে। আপনার প্রশ্নটা কি ছিল যেন শেষ, অন্য প্রশ্নটা যেটা আপনি টাচ করতে বললেন সর্বশেষ? মানে কিভাবে ইউনাইট করা যায় এবং কিভাবে এই আমরা যে পথে যাচ্ছি এটার ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে, এবং
আমরা কি আদৌ এক কথা সাংবাদিকতাটাকে ধরে বলেন যে বাংলাদেশে আসলে মানে গণতন্ত্রটা দরকার, যে প্রতিটা এটাই, সেটাই সংসদ বলছি। সদস্যের মাথায় থাকতে হবে যে আমি আমাকে সামনের বার ভোট এবং চ্যালেঞ্জ করতে আরেকটা হবে, জিনিস জনগণের ভোট লাগবে। যদি মনে করে সে যে আমার ভোট লাগবে না, তাহলে সে যেটা করবে প্রতি নির্বাচনে, এবার নির্বাচনে যেটা হয়েছে, পুলিশের সুপার যে ছিল সেই জেলা, সে পুলিশ সুপারকে 50 লাখ দিয়েছে। আমাদের অনেক সম্পাদককে, আমি খুবই সরি নায়ুল ভাইয়ের সামনে কথাটা বলছি, আমাদের অনেক না সম্পাদকের বলেন। নির্বাচনের খরচের টাকা গিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। অতএব এগুলো তো হচ্ছেই, এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। এটাই ইলেকশন আমার মানে জি, বাংলাদেশকে রাইট থেকে আনতে হলে মোহাম্মদ। গণতান্ত্রিক সরকার দরকার, গণতন্ত্র দরকার। জি, আমারও শেষ কথা সবার, আপনি তো ইতি টানবেন যে চাটুকারিতার সাংবাদিকতাটাকে আসলে আমরা কবে শেষ দেখতে পাবো, এবং এই চাটুকারিতাটাই কি আমাদের এই সবকিছু প্রশ্নটা আসলে নাইম ভাইকে করে লাভ নাই। এই প্রশ্নটা যারা ওই প্রধানমন্ত্রী না, নাইম ভাই এখানে, নাইম ভাই কিন্তু একটা ভূমিকা রাখতে না পারে। অসুবিধা নাই, আমি আমার কথাটুকু বলতে পারবো, আমার কথা দিয়ে হ্যাঁ, সমাধান হবে নাইম না। ভাইয়ের কাছে আমাদের এই কথাগুলো মনে বলা মানে হলো নাইম ভাই আমাদের সাংবাদিকদের নেতা, উনি এটাকে না আমি নেতা না, আমি কোনোদিন কোথাও নেতা ছিলাম না, নেতৃত্ব আমার কাজ না, আমি কোথাও নেতৃত্ব আপনি একটা মাউথ পিস, আপনি সাংবাদিক মহলের না, একজন মাউথ পিস। আপনি বলতে পারেন যে আমি সাংবাদিকতায় আমি চেষ্টা করছি। এখন আমি যেহেতু এটা শেষ সময়, আমি চেষ্টা করছি না, এটা আমার এটা চলে গেল না, আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আমি আমার কাছে সামনে থেকে ইয়েটা আপনারা চলে গেছিলেন, এখন ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ভাই যে আমাদের গণমাধ্যম বা একটা সুন্দর নির্বাচন, কোনো কিছু কিন্তু মানে গণমাধ্যমের স্বাধীনতা বা একটা সুন্দর নির্বাচন, একটা ভালো সরকার, কোনোটাই, আমি আবারও বলি, কোনোটাই কিন্তু একটা আরেকটাকে ছাড়া হবে না। এটা যেদিন হবে আসলে সামগ্রিকভাবে জিনিসটা একটা মানে সমস্যার একটা শেষ পর্যায়ে গিয়ে তারপরে এটা বাউন্স ব্যাক করার মতো করে সমাধান হবে। আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, বিগত নির্বাচনটা আমাদেরকে সেই দেয়ালে ঠেকিয়েছে, মানে এর চেয়ে বাজে একটা নির্বাচন হইতে পারে না। এখন আমি আপনাকে বলি, শেখ হাসিনা গত 15 বছর রাষ্ট্র পরিচালনায় থেকে উনি মনে করেন যে বাংলাদেশের জন্য রেকর্ড দৈর্ঘ্যের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। উনি বাংলাদেশে অনেক কিছু ওনার আকাঙ্ক্ষা, চাহিদা বা ইচ্ছা মতো করতে পেরেছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা মানুষ কিন্তু তার লিগেসি নিয়ে চিন্তা করতে শুরু করে, তার বয়স সেটাও অতিক্রম করে যাচ্ছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তো তাইলে বাংলাদেশের সেই পরিবর্তনটা কিভাবে আসবে? এই পরিবর্তনটা আসার যে 2-3টা চোখে দেখা যায় এরকম মানে অপশন আছে আমি মনে করি। এর মধ্যে একটা হলো গণ আন্দোলন। এখন এই গণ আন্দোলনটা কি, এটা আমি এক্স্যাক্টলি জানি না। মানে আমাদের এখানে কোনোদিন একটা গণ বিস্ফোরণের মতো কিছু হতে পারে, কখন হইতে পারে, কিভাবে হবে জানি না, কিন্তু এক্সাম্পল হিসেবে বলি, এরকম এক্সাম্পল সময় দিলে আমি 100টা এক্সাম্পল দিতে পারবো। যেমন মনে করেন রাস্তায় ছাত্র মারা যাওয়ার কারণে যখন কিশোর ছেলে মেয়েরা সড়ক দখল করে নিতে পারে, বাংলাদেশে কোনো একটা এলাকার মাস্তান কোনো একটা নারীর প্রতি নিপীড়নমূলক আচরণ করার কারণে কোনো একটা কারণে কোনো একদিন দেখা যাবে বাংলাদেশের রাস্তাঘাট, জেলা, উপজেলা, গ্রাম সমস্ত সড়ক দখল করে ফেলছে বাংলাদেশের মেয়েরা। মানে এরকম একটা গণ বিস্ফোরণ হবে, কখন কি হবে কেন হবে আমি জানি না, এটা একটা অপশন। আরেকটা অপশন হলো বাংলাদেশের সকল সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সরকারের সাথে আলাপ আলোচনা এবং গণতান্ত্রিক সংস্কারের একটা ভালো নির্বাচনের জন্য প্রবল চাপ তৈরি করতে পারবে। আমাদের সাংবাদিকতার পেশা যেমন কলঙ্কিত হচ্ছে, আপনি যে কথাটা বলেছেন, কেবলমাত্র দলীয় রাজনীতি করার কারণে, রাজনীতি না দলীয়, যেহেতু আমরা দলীয় রাজনীতি করতে শুরু করেছি সাংবাদিকরা, এই জন্য এখন এই দল থেকে বেরোতে পারবে কিনা জানি না, নাকি সাংবাদিকদের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট অংশই শক্তিশালী হবে তাও আমি জানি না, কিন্তু সামগ্রিক আমাদের যে
সিভিল সোসাইটি, শহর বিরোধী রাজনৈতিক শক্তি যদি একত্রিত হয়, সরকারের উপর চাপ সৃষ্টি করে, আমার ধারণা সেই চাপের কারণে হতে পারে। আর থার্ড অপশনটা হলো এটা আমি মনে করি যে আমার ধারণা শেখ হাসিনা নিজেই ইনিশিয়েট করবে। কারণ শেখ হাসিনার বয়স হয়েছে, উনি কিন্তু শুধু বয়সের জন্যই হয়তো আর ম্যাক্সিমাম একটা টার্ম উনি খুব শারীরিক শক্তি সামর্থ্য নিয়ে করতে পারবেন, মানে এই টার্মের পরে আরো একটা টার্ম। উনি আশা করছি 41 সাল পর্যন্ত থাকবেন। না, হইতে পারে, মানে ওনার শরীর সামর্থ্য হইতে পারে, আমাদের একটা জেনারেল অ্যাজাম্পশন। তো আমার ধারণা উনি আগামী নির্বাচন থেকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার ওনার লিগেসির জন্য, কারণ এটা উনি ভালো জানেন যে উনি যখন ক্ষমতার বাইরে থাকবেন এই দেশে কি হবে, এটা সবাই জানে। কিন্তু কোনো কারণে যদি আগামীকাল, একটা কথার কথা বলছি, যে মানে রণভাইয়ের পার্টি ক্ষমতায় চলে আসলো, তখন কি হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থা এই দেশে। এইগুলি আমরা সবাই জানি যে মানে একটা চরম মানে মানে বিপজ্জনক, মানে এটা মানে সিভিল ওয়ারের মতো কিছু হয়ে যেতে পারে। এই আশঙ্কাটা থেকে আওয়ামী লীগও মুক্ত না কিন্তু। সুতরাং তারা সবাই চায়, আমার ধারণা, নিজেদের ক্ষমতার মানে সমমেয়াদটা যতটুকু লিঙ্গার করে একটা ট্রানজিশনে যাওয়ার চেষ্টা শেখ হাসিনা করবে। আমি এখানে আবার আওয়ামী লীগ নামটা বলবো না, শেখ হাসিনা করবে। কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিগেসির সাথে একটা পজিটিভ লিগেসি শেষ দিকে আনতে চাইবেনি, নইলে এটা ওনার আনন্দদায়ক অবসর হবে না। রাজনীতি থেকে তো একটা সময় অবসর নিবেন, এটা সম্মানজনক ও আনন্দদায়ক অবসরে পরিণত করার জন্য তিনি নিজেই উদ্যোগী হবেন। এই এখন দেখেন, উনি উদ্যোগী হবেন, আবার বিরোধী দলগুলো একীভূত হবে, এই সবগুলো জিনিস কিন্তু নাইম ভাই, শেখ মুজিবুর রহমানের শেষের দিকে বলতে কি আপনি বাকশাল বোঝাচ্ছেন? যে বাকশালটা মানে মানুষের ওনার জনপ্রিয়তা, মানে আমি বলবো যে দেখেন, বাকশাল আমি আবার বলি না এই জন্য যে কনসেপ্ট হিসেবে বাকশাল টোটালি আমার কাছে রিজেক্ট করার মতো না, আমি যেটা পড়েছি, কিন্তু ইমপ্লিকেশন অন্য। কিন্তু আমি বাকশাল না বললে বলবো যে বঙ্গবন্ধুর রাজত্বকালে তো ক্রিটিসিজম ছিল, বঙ্গবন্ধুর রাজত্বকালে দুর্নীতি ছিল, এটা তো আর আমি বলতে হয় না, বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন। ভাই আপনিও জানেন, আমিও জানি, শেখ হাসিনাও এই বইটা বের করছে যখন, উনিও জানেন যে উনি কি কি কথা বলেছেন, ওনার বক্তৃতাগুলি এগুলি তো আমাদের আছে, সবাই আমরা দেখি। সুতরাং আমি মনে করি এটা শেখ হাসিনার উপরে দায়িত্ব যে বঙ্গবন্ধুর ওই লিগেসি এবং তার লিগেসি একভাবে বাংলাদেশকে একটা প্রকৃত গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় যাওয়া। কিন্তু এটা শেখ হাসিনার একক ইচ্ছায় হওয়াটা আমাদের বিরোধী রাজনৈতিক পক্ষরা নিশ্চয়ই ওইটা চাইবে না, যে উনি ডোনেশনের মতো দিবেন, গিফটের মতো দিবেন। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলিকে এবং আমাদের সিভিল সোসাইটি, ইনক্লুডিং আমাদের জার্নালিজম, মানে জার্নালিস্টরা, তারা যদি এই দলীয় বৃত্ত থেকে বেরোতে পারে, এটা ত্বরান্বিত হবে। আর যদি বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ না হয়, আর যদি সাংবাদিক সহ সিভিল সোসাইটি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এটা শেখ হাসিনার গিফট হিসেবেই আসতে হবে, সেটার জন্য অপেক্ষা করা। কিন্তু তার বাইরে আবার আরেকটা অপশন তো আমি বললামই, আমাদের জানার বাইরে কোনো একটা গণবিস্ফোরণ হবে। সো এর কোনটা হবে, কিভাবে হবে, কখন হবে জানি না, এগুলি আমি ভিজুয়ালাইজ করতে পারি। এরকম একটা কিছু সামনের দিকে ধাপে ধাপে হয়তো হবে। এই মুহূর্তে দেখেন প্যান্ডেমিকের জন্য পৃথিবীর কোথাও সুশাসনের আলোচনা কম, স্বাস্থ্যের সুশাসন নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমাদের পত্র পত্রিকাতেও হচ্ছে। সুতরাং এইরকম অনেকগুলি বিষয় আশয় আমরা যখন কাটিয়ে উঠবো, বিশেষ করে এই প্যান্ডেমিকটা কাটিয়ে ওঠার পর, এবং আমেরিকার নির্বাচনও যদি ট্রাম্প নির্বাচিত হয়, পুনর্নির্বাচিত হয়, তাহলে আমাদের এখানে তথাকথিত মানে রিফর্মের আশাটা আবার 4 বছর পিছিয়ে যাবে। কারণ ট্রাম্পের কারণে পৃথিবীর কোথাও গণতান্ত্রিক শাসনের জন্য কোনো চাপ নাই। ব্রেক্সিটের কারণে ইউরোপীয় চাপটাও এখন অনুপস্থিত, আরো অন্যান্য কারণে। সুতরাং যে একটা যে আন্তর্জাতিক যে ইকোসিস্টেমের মতো তৈরি হয়,
সবাই একটা সুশাসন, গণতন্ত্র ইত্যাদির জন্য চাপে পড়ে বা উৎসাহিত হয়, দুইটার একটা, চাপে পড়ে কিংবা উৎসাহিত হয়, অথবা দুইটাই, সেরকম পরিবেশনও নাই। এখন যে দেশটাকে গণতান্ত্রিক করবেন এটার জন্য বাহবা দেওয়ার জন্য লোক নাই, কারণ ট্রাম্প এগুলি কেয়ারই করে না। সো আমার কথাটা হইলো যে এগুলি কিন্তু নাইম ভাই, বিচ্ছিন্নভাবে কিছু হয় না। বাংলাদেশের বর্তমান মানে গভর্নমেন্টের পেছনে ব্যাকআপ বা তাদেরকে পেট্রোনাইজ করছে, এটা কি ট্রাম্পের গুরুত্ব বেশি না ইন্ডিয়ার গুরুত্ব বেশি বর্তমান পরিস্থিতিতে? না, লোকালি তো ডেফিনেটলি ইন্ডিয়ার গুরুত্ব বেশি, কারণ ইন্ডিয়া তো আমাদের একদম এমন রকম প্রতিবেশী। কিন্তু আমি আপনাকে বলি, আমি এই জায়গাটাতে বলি, বাংলাদেশ ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে অসাধারণ সম্পর্ক মেনটেন করে, এবং এই মুহূর্তে তো প্রকৃতপক্ষে ভারত, আমি আবার বলছি যে এই মুহূর্তে তো ভারতের এই তল্লাটে বাংলাদেশ ছাড়া নির্ভরযোগ্য বন্ধু একটাও নাই। ইন্ডিয়া তো একদম এই সময়ে সবচেয়ে বৈরী পরিবেশে আছে। আমি বলছি যে মানে ট্রাম্প আমাদেরকে সমর্থন করে কিনা, এই মুহূর্তে যে আপনি আপনার পত্রিকা তো আমার বিশ্বাস নিউজগুলো যায়, আমি জানি না যায় কিনা, এই গত 7 দিনে ভারত আমাদের বর্ডারে কতজন মানুষকে হত্যা করেছে এটার পরিসংখ্যান আপনি জানেন? আমি ঘটনাগুলি জানি, জি, মানে যদি মাঝখানে প্রায় গতকালকে 7 জন, এই গত 5 দিনের মধ্যে 6 দিনের মধ্যে 7 জন মারা গেল। তো মারা তো প্রতিদিন আছে। গতকালকে একজনকে আপনার মানে কথা কাটাকাটির মধ্যে তাকে গুলি করে মেরে ফেলেছে চাঁপাইনবাবগঞ্জে। এটা যদি হয়ে থাকে তাহলে মানে এটা কি বন্ধু বলে যে যেখানে নেপাল, যেখানে ভুটান, যেখানে চীনের এই সুযোগটা বাংলাদেশের কাজে লাগানো দরকার? না, আমি বলছি, আমি যে বন্ধু বলেছি এটা কিন্তু বলেছি রাষ্ট্রীয় সম্পর্কের অনেক কিছু বিবেচনা করে। এটা শুধুমাত্র বর্ডারের এই কনফ্লিক্ট শুধু না। আপনি কি জানেন এই মুহূর্তে, আজকের কথা জানেন না, গতকাল পর্যন্ত আমি জানি যে আমাদের স্থলবন্দর দিয়ে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ। এটার কারণ কি? ইন্ডিয়া আমাদের অনেকগুলি পণ্য নিতে বাধা দিচ্ছে। তাদের আপনি আমদানি করছেন সেই এই এপ্রিল থেকে আপনি আমদানি করছেন, এখন রপ্তানি বন্ধ করেছেন। এই যে মাঝখানে যে 1.5 মাস যে গেল, এই 1.5 মাস তো তারা রপ্তানি করেছে আমাদের দেশে, আমরা রপ্তানি করতে পারিনি। তো এখন এসে আপনি বন্ধ করছেন। 1.5 মাস কোথায় ছিল আমাদের প্রধানমন্ত্রী, কোথায় ছিল পররাষ্ট্রমন্ত্রী, কোথায় ছিল বাণিজ্য মন্ত্রী, কই ছিল আমাদের কাস্টম, কোথায় ছিল বা ইন্ডিয়ান হাই কমিশন কোথায় ছিল? এতদিন কেন আসে নাই? এখন যখন ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকেছে, এবং সেটা নিয়েও তো আপনি কোনো হয় নাই যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা বাণিজ্য মন্ত্রী কেউ কিন্তু কোনো করতে পারে নাই, ওইভাবেই আছে, আটকে পড়ে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে নষ্ট হচ্ছে দুই পক্ষে। আমি আজকে আর এর আলোচনাটা আমরা ঢোকা ঠিক হবে না, কম আছে, কারণ সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নাই। কিন্তু আমি এটুকু বলবো যে বাংলাদেশ ভারতের কাছে সব সময় অব্যাহতভাবে নিঃশর্ত সারেন্ডার করে, এই তত্ত্বটাতে আমি বিশ্বাস করি না, কারণ এটা সত্য নয়। বাংলাদেশ অসাধারণ ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভীষণ রকম ব্যালেন্সিং এর চেষ্টা করে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বা আমেরিকা, পাকিস্তান, চায়না, জাপান, তারা আমার যত বন্ধুই হোক, তারা কিন্তু আমার ফিজিক্যাল প্রতিবেশী না। আমাকে ভারতের সাথে একটা স্পেশাল রিলেশনশিপ রাখতে হবে যেই ক্ষমতায় আসুক, অনলি বিকজ আমাদের বাংলাদেশের প্রশ্নে ভারতই হলো অলমোস্ট একমাত্র প্রতিবেশী। কারণ মিয়ানমার তো একটু সামান্য এলাকা, তো একমাত্র প্রতিবেশী যে তার দেশটাকে এটা আসলে বর্তমান বিশ্বের সাথে আপনার এই কথাটা যায় না। যদি আপনি লক্ষ্য করেন, ইসরায়েলের সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক হচ্ছে ফিলিস্তিনের। যদি আপনি লক্ষ্য করেন, সৌদি আরবের সাথে ইয়েমেনের বর্ডার, তাদের সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বর্ডার, তাদের সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক। তারপরে জাপানের সাথে চীনের বৈরিতা আছে। এইদিকে যদি ভারতের কথা যদি আপনি চিন্তা করেন, ভারত এমন একটা দেশ, তার আশপাশের শ্রীলঙ্কার সাথে এখন মানে একেবারেই শেষের দিকেই বলা চলে। এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। না, আমি এই সাবজেক্টটা নিয়ে আমি আরেকদিন কথা বলতে উৎসাহী থাকলাম, কিন্তু আমি একটা বাক্য বলি। আপনি যে উদাহরণগুলি দিলেন, ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের দ্বন্দ্ব, সৌদি আরবের সাথে ইয়েমেনের দ্বন্দ্ব, এইরকম ভারসাম্যহীন সম্পর্কে দ্বন্দ্ব ওই দেশগুলির জন্য মঙ্গল আনে নাই।
ওই দেশগুলি, আমরা যদি এই দ্বন্দ্বটাকে আমাদের দেশে কি খুব মঙ্গল আছে ইন্ডিয়ার সাথে এখন যে অসাধারণ বন্ধুত্ব, মধ্যপ্রাচ্যের সাথে যুদ্ধ করেছে তারা, 16-17 দেশের সাথে তারা যুদ্ধ করেছে। যুদ্ধ করে ঠিক আছে তো? 16-17 দেশের সাথে এখন আপনি নাইম ভাই, ইসরায়েলের সাথে বাংলাদেশকে জিজ্ঞেস করেন কার সাথে you have to understand। না রে ভাইয়া, না ভাইয়া, এই সম্পর্ক রাখলে তুলনাটা হয় না। সেটা আমার বুঝতে হবে। ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, আমেরিকা থেকে ইসরায়েলের দূরত্ব কত, প্রায় 7,000-8,000 মাইল দূরত্ব। তো তারা চিন্তা করেছে আমার আমেরিকার সাথে ভালো থাকলেই চলবে, আর কারোর সাথে আমার থাকার দরকার নেই। আমি যদি বাংলাদেশ থেকে আগামীকাল বলি, হওয়ার পরেও আমি যদি নাকি আপনি মনে করেন যে আমার সম্পর্ক ভালো রাখতেই হবে, যা ইচ্ছা তা দিয়ে, সবকিছু দিয়ে, না এটা এই কথা বলি নাই তো ভাইয়া, আমি এই কথা বলি নাই। আমি বলছি আপনি বলছেন আজকে আলোচনাটা না আগাই, আজকে আমি তবে শুধু শেষ করে দেই, শেষ না মানে শেষ মানে আপাতত শেষ করি যে আগামী কোনোদিন আলোচনা করার জন্য প্রতিশ্রুতি দিলাম, কিন্তু শুধু এইটুকু বলে, নাম্বার 1, ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকা যেই গ্যারান্টি দেয়, পৃথিবীর আর কোন দেশকে আমরা যতই গিয়ে তার সাথে বন্ধুত্ব করি, সে আমাকে হি হ্যাজ নো রিজন আমাকে ওইরকম কোনো গ্যারান্টি দেওয়ার। সুতরাং ইসরায়েলের সুবিধা আমরা পাবো না, যত ছোট দেশই হোক। নাম্বার 2 হলো এই যে আমাদের সাথে ভারতের সম্পর্ক এতটা মানে মানে আমি বলি নাই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক একদম গায়ে পড়ে সারেন্ডারিং, কারণ আন্তর্জাতিকভাবে শুনেন, আমরা চায়নার কাছ থেকে যে সাবমেরিন নিলাম, ভারত চায় নাই, তখন একদম সরাসরি বিরোধিতা, ভালো বন্ধু। হ্যাঁ জি। কিন্তু আমরা কিন্তু চায়নার কাছ থেকে সাবমেরিন নিয়েছি। বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ থেকে নাম্বার 1 মেয়েদের পাঠিয়েছে ভারতের বিরোধিতা এবং অসম্মতি সত্ত্বেও। পরে আমাদের ছেলেদের টিমও পাকিস্তানে গিয়ে একটা অন্তত সিরিজ খেলেছে। আমি বলছি যে শেখ হাসিনা অসাধারণ ব্যালেন্সিং করার চেষ্টা করছেন ভারতের সাথে একটা স্পেশাল রিলেশনশিপ রেখে, কিন্তু আমি মনে করি আমাদের দেখার বাকি রয়ে গেছে, এটা রেজাল্ট এখনো আমি এটা দেখার বাকি রয়ে গেছে এবং আলোচনাটা আজকে কনক্লুড করতে চাই না। আরেকদিন এই আলোচনা চলবে। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কত, এটা খুব স্বাভাবিক যে তারা অনেক পণ্য রপ্তানি করে, তাদের বড় বাণিজ্য ঘাটতি। আপনি কি জানেন ভারতের সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতি, এখন এটা ওভারটেক করেছে চায়না। চায়নার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি বেড়েছে। বাণিজ্য ঘাটতি থাকবেই, বাণিজ্য ঘাটতি থাকে। আমি বলছি যে ইন্ডিয়া আমাদের জন্য কমানোর জন্য কিন্তু তারা উদ্যোগ নিয়েছে, জি, রপ্তানি করে, এটা খুব স্বাভাবিক। তাদের সাথে বাণিজ্য ঘাটতি সব সময় কিন্তু নেগেটিভ জিনিস না। আমি আবার বলি, সেটাও যদি বাদ দেন, তাহলে বাংলাদেশে ভারতের যে অবস্থা এখন চলছে, বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট নিচ্ছে তারা, কয় টাকা দেয় আপনি খুব ভালো করে জানেন, সম্ভবত $1 1 টাকা না 2 টাকা, এরকম একটা মানে জাস্ট একটা ওই টোকেন মানি টাইপের একটা ব্যাপার আছে। তার বিনিময়ে তারা আমাদের তিস্তা দেয় নাই। তাদের ওই পাশে সুন্দরবন আছে কলকাতাতে, পশ্চিমবঙ্গে, ওই পার্টে তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে না, কিন্তু আমাদের এদিকে কিন্তু ঠিকই তাপভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সেগুলো হচ্ছে। আমাদের পরিবেশ আন্দোলন নিয়ে আপনারা নিজেরাও এটার বিরুদ্ধে কথা বলছেন, কোনো লাভ হচ্ছে না। তো কার উদ্দেশ্যে করা হচ্ছে এটা? এটা করা হচ্ছে কার উদ্দেশ্যে? জনগণ চায় না, সাংবাদিক চায় না, বাম দল চায় না, আপনার পরিবেশবাদী যারা আছে তারা চায় না, শেখ হাসিনা দিয়ে দিচ্ছে। তো দিচ্ছে কেন? এটাকে কি ব্যালেন্স পূর্ণ কোনো সম্পর্ক বলে? যেই আপনারা শুনেন, ইলিয়াস এবং অলিউল্লাহ আমার নেশাগ্রস্ত করে ফেলতেছেন। আমার মেয়েটার যদি আজকে জন্মদিন না হইতো, আমি অনুরোধ করতাম, এটা তো মেইন কোশ্চেন। আপনি তো যেহেতু ব্যালেন্সিং সম্পর্ক বলছেন, না না, ব্যালেন্সটা তো এটা হয় না। কিন্তু আজকে ওনার মেয়ের জন্মদিন, তারপরেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি দীর্ঘক্ষণ আমাদের সাথে আছেন। আসলে সত্যি কথা বলতে কি নাইম ভাই, ইউ আর গ্রেট। আমি আপনাকে বেশি আটকাবো না, আপনার বাচ্চার সাথে আপনাকে একটু সময় দেওয়া উচিত। অলিউল্লাহ নোমান ভাই, আপনি কিছু বলছিলেন, আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড যে আপনি ইলিয়াসকে বলি, আপনাদের কথা বলতে কিন্তু আমার খুব ভালো লাগছে। কথা বলি, ওই আপনারা কি যেন আমাকে সম্মান করে কিছু জিনিস বলতে চান না, দয়া করে সেটাও আমার খুব জানার আগ্রহ। আমি আপনারা যদি না বলেন, কোন একদিন আমি অনুষ্ঠান লঞ্চ করব যে ভাই আমার বিরুদ্ধে কি বলার আছে বলেন, আমি একটু কথা বলি আপনাদের সাথে। না, এগুলো হচ্ছে যে ইমোশনাল ব্ল্যাকমেল করা আর কি। এই আরে কি আশ্চর্য, এটা লাইভ আপনি করেন। আপনি বহু দূরে অফলাইনে আপনি
আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, অনেক প্রিয় সাংবাদিক, কিন্তু অনলাইনে মাঝে মধ্যে আপনাকে পেয়ে আমরা অনেক কিছু বলতে সেটা হয়, তো কারণ হলো শুরুতেই বললাম না, যে না, নাইম ভাই এমন না, একজন মানুষ যে নাইম ভাইয়ের সাথে অনেক কিছুই মানে ক্ষোভ থাকলেও বলা যাবে না, সেটা হচ্ছে হয়তো মানে কি বলে আবদার হিসেবে বলা যাবে, কিন্তু ক্ষোভ করে বলা যাবে না, এটা তবে হচ্ছে নাইম সমস্যা। ভাইয়ের নাইম ভাই ভূমিকা অনেক আমরা বদলে নিয়ে আরো পেশাদারিত্বের সাথে চাই, নাইম ভাইয়ের ভূমিকা আমরা আরো ব্যাপকভাবে চাই, বিশালভাবে চাই। নাইম ভাই ইচ্ছা করলে, নাইম ভাই কেন, নাইম ভাইয়ের সাথে আরো কয়েকজন আছে, ইচ্ছা করলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, হোয়াট এভার রাজনৈতিক পরিবেশের কথা আমি বলতে চাই না, এটার আরেকদিন আমরা আলোচনা করব, কিন্তু সাংবাদিকতার যে একটি স্বাধীন পরিবেশ যেটা আনা প্রয়োজন, সেটার জন্য বিশাল ভূমিকা রাখতে পারেন যদি ইচ্ছে করেন, যদি আমরা চাটুকারিতা বন্ধ করতে পারি, যদি আমরা, আসলে একটা কথা আছে না যে সাংবাদিকদের কলমের প্রতি যদি রাষ্ট্রের বন্দুকের নল যদি না আসে, তাহলে ভেবে নিতে হবে সেই সাংবাদিকতা বিক্রি হয়ে গেছে। আমরা এইটা সব সব ক্ষেত্রেই বলতে চাই, এবং এটা সব সরকারের আমলে বলতে চাই, কোনোদিনও সাংবাদিকতার বন্ধুত্ব কখনো সরকারের সাথে হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের দেশে খুবই ইন্টিমেট রিলেশনশিপ সংবাদ, যেটা নাইম ভাই স্বীকার করে গেছেন যে আমাদের দলীয় সংস্কৃতি, দলীয় রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে যতদিন থাকবে আমরা এটা থেকে বেরোতে পারবো না। আমি আপনাদের তিনজনকে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই লাইভ টক শো ফেস দ্য পিপল এতে অংশগ্রহণ করার জন্য। সামনে এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে আমরা আরেকটি এপিসোড করবো, এবং সেদিন আরো ব্যাপকভাবে আলোচনা করবো। ইলিয়াস হোসাইন আসবেন, অলিল রহমান ভাই আসবেন, এবং ডেফিনেটলি নাইম ভাই আসবেন। নাইম ভাইয়ের মেয়েকে আমাদের সবার আমার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে না, নিশ্চয়ই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নাইম ভাইয়ের মেয়ের নাম কি, নাম কি? আমার ওর ছোট মেয়ের নাম আদিবা। আদিবা, হ্যাপি বার্থডে টু ইউ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে হ্যাপি বার্থডে। পক্ষ থেকে। জি, না, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ভালো থাকবেন নাইম ভাই, ভালো থাকবেন ইলিয়াস হোসেন, ভালো থাকবেন অলিউর রহমান। সবাই অনুষ্ঠানটি শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ।